আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চ্যাপ্টার 5 আমাদের কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা। এই চ্যাপ্টারটার A to Z যা আছে ইন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যা যা লাগবে ইনশাল্লাহ সবই আমরা শেষ করব। আজকে যা যা পড়বো এবং এটা পড়লে যা যা পাবো এইখান থেকে আসে কি প্রতি বছর আমাদের একটা সিকিউ থাকবে বা থাকে প্রতি বছরের জন্য। তুমি যে টেস্ট পেপার খোলো দেখবো প্রতি বছরই একটা করে সিকিউ আছে। আর আমাদের প্রায় 3 থেকে 4টে এমসিকিউ থাকে, অ্যাভারেজ ধরতে পারি 3টে এমসিকিউ প্রতি বছরই পাওয়া যায়। তো আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ এটুক বলতে পারি যে যদি মনোযোগ দিয়ে পড়ো আর একটু বাসায় বইটা দেখো তাইলে একটা সিকিউ এবং 3টে এমসিকিউ ফুললি পাবা। আচ্ছা, আমরা আজকে কি কি টপিক পড়বো ওইটা একটু দেখতে পারি। দেখো আমাদের আজকের প্ল্যান এক আমরা কূপের ম্যাথগুলো পড়বো, কূপের ম্যাথ। আচ্ছা, এটা এই বছর রয়েলের বইও দেখলাম এটার ভুল সমাধান দেওয়া আছে, আবার লেকচারে দেখলাম ঠিক লিখছে। তো আসলে এই টপিকটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমামে এই ভরকেন্দ্রের সরণ কিভাবে করতে হয়, ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় এটা পারে না। তো আমরা এই টপিকটা খুব জোরালোভাবে দেখব। সাথে দেখব হেলানো তল। হেলানো তল বলতে এরকম হেলানো তলের তোমার 2-3টা বিন্দু দিয়ে দিবে, বলবো উপর থেকে একটা বস্তু ছাইরা দিলে কোন কোন বিন্দুতে আমাদের গতিশক্তি কার কত অংশ হবে বিভব শক্তির। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে। আর একটা দেখবো ইনশাল্লাহ, যদি এটা খুব কম আসছে, যে পেন্ডুলাম। যে পেন্ডুলাম যে কোথায় জিজ্ঞেস করবে যে এই বিন্দুতে আমাদের শক্তির নিত্যতা সূত্র মানে কিনা, যে 3টা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মানে কিনা, এটা আসে। আর একটা কোশ্চেন, এইটা একটু বেশি ইম্পর্টেন্ট আর এটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের কি যে বলে কি যে ভেক্টরের যে কাজ ক্ষমতা শক্তির যে ম্যাথগুলো আছে, যেমন ধরো 2টা বলের ভেক্টর দিয়ে দিবে, সরণের ভেক্টর দিয়ে দেবে, তোমার বলবে কৃত কাজ নির্ণয় করতে, বা 2টা বিন্দু দিয়ে দিবে, বলবে এই বিন্দু থেকে ওই বিন্দু নিতে আমাদের কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। এটা আসে ভেক্টর রিলেটেড যে আমাদের ম্যাথগুলো, ভেক্টর। তো আমরা একে একে এই সবগুলাই পড়বো। শুরুতে এটা পড়বো, তারপরে এটা, তারপর এই 2টা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা করলে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 10 নম্বরের সিকিউ তুমি পারবা। তো আমরা দেখি। তাহলে আমরা শুরুতেই কাজ কি জিনিস এটা একটু দেখি। তোমরা যেহেতু সবাই বড়, তোমরা 9-10এও কাজের সংজ্ঞা পড়ছো, সুতরাং কাজের সংজ্ঞা নতুন করে অতটা বলার কিছু মনে করি না। তাও একটু বলি, সবাই পারো তাও একটু দেখো যে কাজ কি। ধরো তুমি একটা বস্তু ছিল এখানে, এর উপরে বল প্রয়োগ করলা, বস্তুটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে নাকি। তো আমরা 9-10-এ যে পড়ছি ওইটা এক ডিরেকশনে গেছে, বস্তু যেদিকে বল প্রয়োগ করছে ওদিকেই গেছে। তো ইন্টার যেহেতু তুমি একটু বড় হয়েছো, তো কোশ্চেন একটু ঘুরে আসবে, এটাই স্বাভাবিক। তো দেখা যায় কি তুমি বল প্রয়োগ করছো এদিক বরাবর, কিন্তু বস্তু গেছে এদিকে। এখন বলতে পারো যে এটা কেমনে হয়, ওই যে দেখো না মেসি ওই কিক করে একদিকে, ফুটবল যায় আর একদিক দিয়ে, ওই বিষয়টা এরকম। তো আমাদের একাধিক বল ক্রিয়া করলে বা বল যদি কোনো একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তখন বস্তু অন্যদিকে চলে যেতে পারে। তো ধরো এর উপরে তুমি এফ বল প্রয়োগ করলা, আর বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে এই বরাবর, ঠিক আছে। আর ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরো থিটা কোণ উৎপন্ন করছে। তাইলে এই ক্ষেত্রে আমাদের কাজ কত হবে এটা আমরা নির্ণয় করা শিখব। তো কাজ এটা দিয়ে সংজ্ঞাটা বলা যায়, যে কাজের সংজ্ঞাটা কি, যে কোনো বস্তুর উপর প্রকৃত বল এবং সরণের উপাংশের গুণফলকে, বা আনুভূমিক সরণের উপাংশের গুণফলকে কি বলবো, কাজ বলবো। যেমন ধরো এটা কিন্তু আনুভূমিক বরাবর না, আনুভূমিক এই যে ভূমি বরাবর যে জিনিসটা, এটা আনুভূমিক। তো দেখো অতিভুজ জানো, তোমার ভূমি লাগবে, তাহলে অতিভুজ আর ভূমি দিয়ে আমার ত্রিকোণমিতিক অনুপাত আছে কি, কজ আছে অবশ্যই, কজ থিটা, এটা অবশ্যই জানো তোমরা। কজ মানে কি আমাদের ভূমি বাই অতিভুজ। ধরো ভূমি, এটারে তুমি কি দিতে পারো, এটারে এক্স দাও, তাইলে ভূমি বাই অতিভুজ, তাইলে এক্স বাই অতিভুজ এস। তাইলে আমার এক্স এর ভ্যালুটা লাগবে, এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, যে এক্স ইজ ইকুয়াল টু এস কস থিটা। কথা কি বুঝছো? তো এটা আনুভূমিক সরণ, এটা কি আমাদের আনুভূমিক সরণ। তো আমি বললাম কি কাজের সংজ্ঞা হবে কি, যে বল ইনটু সরণের উপাংশ। উপাংশটা অবশ্যই আনুভূমিক উপাংশ হবে আর কি। তো দেখো, বা বলের দিকের উপাংশ।
তো বল যেহেতু এদিক বরাবর কাজ করছে, সরণের উপাংশ এদিক বরাবরই নিতে হবে। তাইলে হচ্ছে বল কি, আমাদের বল প্রয়োগ করছে হচ্ছে এফ বল, আর হচ্ছে সরণের উপাংশটা কতটুকু, এই যে দেখলাম সরণের উপাংশ হচ্ছে এতটুকু, এই যে আনুভূমিক উপাংশটা হচ্ছে কি আমাদের এস কস থিটা পরিমাণ। এখন তোমরা সবাই জানো, যেহেতু 5 নাম্বার চ্যাপ্টার করতেছো, আশা করি যে ভেক্টর পড়ে আসছো, আর যদি নাও পড়ো তাও সমস্যা নেই, আমি একটু অল্পতে বইলা দিই যে দুইটা ভেক্টরে যদি ডট গুণন করো এ ডট বি, তাইলে হচ্ছে কি লেখা যায় জানি, এ ভি কস থিটা, মানে হচ্ছে এ একটা ভেক্টর ভি একটা ভেক্টর, এদের ডট গুণ করলে কি হবে, এ বি কস থিটা। এ হচ্ছে ভেক্টরের ভ্যালু মান, আর ভি হচ্ছে বি ভেক্টরের মান। তো এ বি কস থিটা, তাইলে দেখো এটার চেহারা আর এটার চেহারা দেখতে অলমোস্ট একরকম না, যে এটা এফ এস কস থিটা আর এটা হচ্ছে কি এ বি কস থিটা। তো এ বি কস থিটা থাকলে হয় এ ডট বি, তাইলে এফ এস কস থিটা থাকলে কি হবে, আমাদের হবে অবশ্যই এফ ডট এস। যেহেতু ডট গুণ বা ক্রস গুণ আসতেছে, তাইলে অবশ্যই এই দুইটা ভেক্টর ছিল, অবশ্যই তাইলে আমাদের কি তীর চিহ্ন দিয়া বা বোল্ট কইরা লিখতে হবে, তাই না? তো বা নিচে বার চিহ্ন দিলেও হয়। তাইলে আমরা বলতে পারি যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, হয় লিখতে পারি হচ্ছে কি আমাদের এফ এস কস থিটা, অথবা লিখতে পারি কি এফ ডট এস। তো ছোট্ট একটা ম্যাথ করি, আমি চিত্র এঁকে তোমাদের দেখাই। ধরো হচ্ছে একটা বক্স ছিল, এর উপরে আমি বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে এর তল। তাইলে কি হইলো, ধরো 10 নিউটন বল প্রয়োগ করলাম, এ হচ্ছে এই তল বরাবরই 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে সহজ হিসাব, যে এটা যেহেতু কোনো অ্যাঙ্গেলে যায় নাই, তাইলে হচ্ছে এর মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাইলে আমরা বলতে পারি, দেখো এ তো আর উপরে যায় নাই, যে কোণ হবে এখানে, তাইলে থিটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো 0 ডিগ্রি। তারপর হচ্ছে সরণ এস ইজ ইকুয়াল টু লিখতে পারো 20 মিটার, আর হচ্ছে বল, বল মানে হচ্ছে আমাদের 10 নিউটন বলে দিছি আমি, ধরো এটা নিউটন ছিল, 10 নিউটন। তাইলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ এস কস থিটা। তাইলে এফ এর মান হচ্ছে কত, 10, এফ এর মান হচ্ছে 10 ইন্টু এস এর মান হচ্ছে 20, আর হচ্ছে ইন্টু আমাদের হচ্ছে কি কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান তোমরা সবাই জানো কত, 1 হয়। আর হচ্ছে আমাদের 10 আর 20 গুণ করলে কত হয়, আমাদের 200। আর কাজের একক হচ্ছে আমাদের জুল, ঠিক আছে। আচ্ছা, যেহেতু একক শব্দটা বইলেই ফেললাম, একক আর মাত্রাটা না বললেই নয়। দেখো আমাদের হচ্ছে কি কাজের একক আর মাত্রাটি একটু দেখি। এগুলা এখন আর আসার মতো না কোশ্চেন, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিউরড নাকি। কাজের একক কি, একক হচ্ছে জুল। যদি আসে তাইলে বুঝবো তোমার সাথে অপমান করা হয়েছে, বুঝছো। কারণ হচ্ছে এগুলো 19 আসে, এখন আসবে না। তাও হচ্ছে ওই পচা শামুকে পা কাটার মতো যাতে না হয়, জাস্ট একটু বলে দিই। মাত্রাটা হবে কি, মাত্রাটা হচ্ছে এম এল এল স্কোয়ার পার হচ্ছে কি আমাদের টি স্কোয়ার। বুঝলা কথা? কেমনে আসে যদি সেটাও দেখতে চাও, আমি একটু দেখাই দিতে পারি। যে হচ্ছে কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আর একটা সূত্র ছিল এম এ এস, এটা একটা সূত্র ছিল, আমরা সামনে এটার ম্যাথ করব। তো আমি একটু মাত্রাটা দেখানোর জন্য তোমারে বলতেছি। তাইলে হচ্ছে দেখো, আমরা এম রে এমই লিখি, আর হচ্ছে এর এ লেখা যায় যে এস বাই টি স্কোয়ার লেখা যায়, আর হচ্ছে এস তো আছেই এখানে। তাহলে দেখো উপরে কি হইলো, এম এস স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাইলে দেখো এম মানে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, এস এর মাত্রা হচ্ছে এ লেন্থ, এর উপরে স্কোয়ার ছিল, আর টি এর মাত্রা হচ্ছে টাইম, এর উপরে স্কোয়ার। তাইলে লেখা যায় কি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। কথা কি বুঝছো? তো মাত্রারে অবশ্যই আমরা থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করি, এটা তারা নিয়ম করে দিয়েছে। আচ্ছা, এটুকু আশা করি বুঝো। তো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে আমাদের হচ্ছে ভেক্টর দিয়ে হচ্ছে এমসিকিউ আসে, আর হচ্ছে বলতে পারো যে আমাদের সিকিউতেও অনেকবার আসছে, এবারও আসার চান্স আছে কিন্তু কম একটু। কূপের ম্যাথটা এবার আসার চান্স একটু বেশি। আচ্ছা, তাইলে আমরা সামনে আগাই। দেখো তারা বলবে কি যে একটা বস্তু ছিল, এর উপরে তুমি বল প্রয়োগ করছো, কিন্তু তারা একটু কৌশলে বলে দিল যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k বা 1k, যেহেতু লিখেই ফেলছি 1k। আর হচ্ছে বস্তু যে সরণটা অতিক্রম করছে, এই সরণটা বলে দিছে এস ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 5k। আচ্ছা, প্লাস না দিই, আমি একটু মাইনাস দিই, তাইলে তোমাদের আর একটু বুঝাইতে সুবিধা হবে আমার। দেখো মাইনাস ধরো 3k, ঠিক আছে, এমন আসিল। তাইলে এখন জিজ্ঞেস করছে যে এই
ব্যবস্থার জন্য বা এখানে যে আমি বল প্রয়োগ করলাম এখান দিয়ে কি পরিমাণ কাজ আমি পাবো বা কি পরিমাণ কাজ করছি। আচ্ছা দেখো, তাইলে আমরা কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যেহেতু ভেক্টর আছে, ভেক্টরের সূত্র কি হবে, এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখন ডট গুণফল আশা করি সবাই পারো, যদি না পারো আমরা আবার একটু শিখি। দেখো, তো প্রথমে এফ ভেক্টরটা লিখবা, লেখার পর ডট গুণ দিবা, তারপর হচ্ছে আমাদের এস ভেক্টরটা লিখবা। এফ ভেক্টরটা কত আমাদের 2i, অবশ্যই ক্যাপ দিতে হবে, প্লাস হচ্ছে কত 3j, প্লাস হচ্ছে শুধু কে 1 না লিখলেও হয় নাকি। আচ্ছা, এরপরে হচ্ছে 3i প্লাস হচ্ছে 2j মাইনাস হচ্ছে কি 3k, এমন ভেক্টর ছিল। এখন ডট গুণ কেমনে করে আশা করি সবাই পারো, তো আমি ধরে নিই তোমরা পারো না, ঠিক আছে। তো ডট গুণ করতে হলে আই এর সহগের সাথে বা আই এর সামনে যে সংখ্যাটা থাকবে, আই এর সংখ্যার সামনে যে সংখ্যা আছে এদেরকে বীজগাণিতিক গুণ করবা। তাহলে দেখো, আই এর সামনে কি কি সংখ্যা ছিল, এটার সামনে 2 ছিল, এটার সামনে 3 ছিল, তাহলে 2 × 3। আর ডট গুণ করার পরে যে জিনিসটা আসে ওইটা অবশ্যই স্কেলার হয়, মানে ওর ভিতরে আই জে কে থাকবে না বা দিক থাকবে না। তো এই জন্য আমরা আই বাদ দিয়ে দেব। এখানে মাঝখানে আজীবনের জন্য প্লাস, মানে সূত্রের প্লাস এটা। তারপর হচ্ছে জে এর সহগের সাথে জে এর সহগ হবে গুণ। তাহলে দেখো 3 × কত হবে 2 হইল, এই যে এটার জে এর সহগ 3, এটার জে এর সহগ 2। তারপর হচ্ছে এখানে সূত্রের প্লাস, মানে হচ্ছে এই আই জে কে এর যে গুণ করব, গুণফলের মাঝখানে মাঝখানে প্লাস হবে। তাহলে দেখো কে এর সহগ হচ্ছে 1 ছিল, 1 এর সাথে এটা কত ছিল -3 ছিল। এই যে চিহ্ন সহ লিখতে হবে। তাহলে বলতে পারো স্যার এগুলোর চিহ্ন লেখি নাই কেন, কারণ হচ্ছে প্লাস চিহ্নগুলো না দিলেও হয়, কিন্তু মাইনাস থাকলে তো দেওয়া লাগবে নাকি। তো এটা আর কি। তাহলে দেখো আমরা এটারে কি লিখতে পারি, 3 দুগুণে কত 6 প্লাস 6 আর হচ্ছে কত প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3। তাহলে 6 আর 6 12, 12 থেকে 3 গেলে 9 হয়। একক হচ্ছে কাজের জুল, আমরা একটু আগেই জানলাম নাকি। তো এটা আর কি। তো এটারে যদি তারা চায় আর একটু কমপ্লিকেটেড করতে পারে, অবশ্য তোমাদের কাছে কোনো কিছুই কমপ্লিকেটেড না। আমরা একটু দেখি, এটা আসতে পারে এরকম, হয়তো এবার চইলাও আসতে পারে। তো ধরো এখানে অক্ষ দেওয়া আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাইলে এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম, যাই বলো সমস্যা নাই। তো তারা বললো কি দুইটা পয়েন্ট ছিল, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এ পয়েন্টের আমাদের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ধরো -2, 3, -1। বি ভেক্টরের বা বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে ধরো 3, -4, 6, ঠিক আছে। এমন ছিল। তোমারে বললো কি, যদি এখানেই লিখি, যদি এ থেকে 5 কেজি বরের বস্তুকে বিতে নিতে আমাদের 2i + 3j - 4k নিউটন বল প্রয়োগ করা হয়, তবে কৃত কাজ কত হবে। মানে বোঝার চেষ্টা করো যে এই যে দুইটা বিন্দু আছে, এই জায়গা থেকে যদি তুমি একটা বস্তুর জায়গায় এই জায়গায় না, অবশ্যই কি স্মরণ করছে, তাহলে তোমার কাজ করা লাগছে। এই কাজটাই তারা বের করতে বলছে, তবে তারা আমাদের ভেক্টর রূপে দিয়ে দিচ্ছে সব কিছু নাকি। তো এরকম যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তাইলে তোমার বুঝতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় নিছে, ঠিক আছে। ইনিশিয়াল পয়েন্ট কোনটা আর ফাইনাল পয়েন্ট, মানে শুরুর বিন্দু আর শেষের বিন্দু। তাইলে দেখো আমাদের এ থেকে বিতে নিছে না, তাহলে শেষের বিন্দুটা কোনটা, বি বিন্দু। তাইলে আমরা এস ভেক্টর ইজ ইকুয়াল টু লিখব কি, শেষের বিন্দু মাইনাস প্রথম বিন্দু। তাহলে শেষের বিন্দুটা কি, বি বিন্দু মাইনাস আমাদের হচ্ছে কি এ বিন্দুটা। কথা কি বুঝছো? মানে আমাদের সবসময় স্মরণটা হবে কি শেষ বিয়োগ প্রথম নাকি, শেষ বিয়োগ প্রথম। তাহলে দেখো বি ভেক্টরটা কত ছিল, এটা তো আমার লাগবে। দেখো বি ভেক্টরটা তুমি বের করতে পারবা খুবই সহজ, যে সংখ্যাগুলো দেওয়া আছে আই জে কে সিরিয়ালি দিয়ে যাবা আর মাঝখানে মাঝখানে প্লাস দিবা। তাহলে দেখো আমাদের প্রথমে কি আছে 3 আছে না, তাহলে 3 এর সাথে আই দিবা, মাঝখানে প্লাস দিবা, তারপর হচ্ছে -4 এর সাথে কি দেবা আই জে দিবা, তারপরে কি দেবা প্লাস দিবা, আবার হচ্ছে পরের সংখ্যাটার সামনে কি দিবা কে দিবা, তাইলে হচ্ছে 6 এর পরে কে দিবা।
তাইলে দেখো বিন্দু থেকে আমরা ভেক্টর নির্ণয় করে ফেললাম। সিমিলারলি এ বিন্দু এ একটা অবস্থান ভেক্টর ছিল, মানে অবস্থান ভেক্টর বলতে একটা বিন্দুরই ইন্ডিকেট করে মূল বিন্দুর সাপেক্ষে। তাইলে এ ভেক্টরটা কি হবে? এ ভেক্টরটা আমরা হবে, এটার আমরা লিখতে পারবো কি, যে জাস্ট প্রত্যেকটা সংখ্যার সাথে সাথে আইজেকে সিরিয়ালি দিয়ে যাব। তাইলে কি হবে, -2 এর পরে আই দিব, +3 এর পরে জে দিব, +-1 এর পরে কি দেব, কে দেব। কথা কি বুঝছো? তাহলে দেখো তুমি এই জায়গায় লিখতে পারো না যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে লিখবা এই যে ভি ভেক্টরটা মাইনাস এ ভেক্টরটা। তাহলে ভি ভেক্টরটা কত ছিল আমাদের, 3i। দেখো এদিকে তাকাও, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস লিখলে তো বেশি অপরাধ হবে না আমাদের, হবে? তাহলে আমরা লিখতে পারি মাইনাস, সরি অপরাধ তো হয়েই গেছে, তো মাইনাস হচ্ছে 4j আর হচ্ছে +6k, ঠিক আছে? এটা হচ্ছে বি ভেক্টরটা। এ ভেক্টরটা কত ছিল আমাদের, 2i, তারপর দেখো +3j আর হচ্ছে প্লাসে মাইনাস আবার কি -1k লেখা যে কথা আর -k লেখাও তো একই কথা, তো আমরা জাস্ট -k লিখে দিলাম। কথা কি বুঝছো? তাইলে এটা তো কিন্তু ডট না, এটা কি আমাদের বিয়োগ। বিয়োগ যদি করি কেমনে করব, বিয়োগ করব জাস্ট হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগের বিয়োগ করব। মানে হচ্ছে কি দেখো আমাদের 3 থেকে 2 বিয়োগ করব, মানে 3 - 2, পাশে আই লিখে দিব, সূত্রের প্লাস, -4 - 3 সূত্রের জে, তারপর হচ্ছে +6 এখানে কত ছিল, -1 না, তাইলে কে। কথা বুঝছো? মানে কি করছি, এটার উপাদানের সাথে এটার উপাদান বিয়োগ আকারে লিখছি, এটার উপাদানের সাথে যে সহগের সাথে বিয়োগ আকারে লিখছি, সবগুলাই জাস্ট হচ্ছে কি আই জে কে সবার হচ্ছে কি প্রথমটার বিয়োগ দ্বিতীয়টা, এটা করলাম। তাইলে দেখো কি আসে এখানে, 3 থেকে 2 গেলে শুধু 1 থাকে, 1 না লিখলেও হয় আমরা জানি। তাইলে হচ্ছে আই, তারপর হচ্ছে -7j, তারপর হচ্ছে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হয় আমাদের 7k। যারা একটু মোটামুটি পারো এদের হচ্ছে এই ছোটোখাটো যোগ বিয়োগ দেখাইলে হচ্ছে খুবই বিরক্ত ফিল করো জানি, আর যারা পারো না এদের সুবিধা হবে এই জন্যই আমি দেখাইতেছি, নাকি? তুমি একটু বিরক্তি ফল করলেও তোমার জন্য যদি আরেকজন একটু বুঝে তাইলে তো এটা মনে হয় পুণ্যের কাজ হবে, এই জন্য, নাকি? আচ্ছা, তাইলে আমরা এস কিন্তু পাই গেলাম। এস যদি পাই, আর তারা কিন্তু এফ ভেক্টর অলরেডি বইলেই দিছে। এফ ভেক্টরটা কত ছিল আমাদের, হচ্ছে এফ ভেক্টরটা ছিল হচ্ছে এই যে দেখো এখানে দেওয়া আছে যে নিতে এত বল প্রয়োগ করা হলো, এই যে বল যেহেতু বলছে তার মানে এটাই হচ্ছে এফ ভেক্টর, আর শেষে নিউটন এককও দেওয়া আছে। একক না দেওয়া থাকলেও এটাই আমরা এফ ভেক্টর কনসিডার করব, 3j - 4k। এখন তো তোমরা পারো যে এস ভেক্টর জানো, এফ ভেক্টর জানো, তাইলে লিখবা কি, আমি হচ্ছে এখানে লিখে দিই, দেখো লিখতে পারি w = f.s, অবশ্যই ভেক্টর। তাইলে হচ্ছে এফ ভেক্টরটা লিখবা, ডট হচ্ছে এস ভেক্টরটা লিখবা। এফ ভেক্টর কত ছিল, আমি এটা একটু দ্রুতই করি, 2i প্লাস হচ্ছে 3j মাইনাস হচ্ছে 4k, নাকি? আর হচ্ছে এস ভেক্টরটা হচ্ছে কত, এস ভেক্টরটা ছিল শুধু i -7j প্লাস হচ্ছে কি 7k। তাহলে দেখো আমরা আগেও করে ফেলছি যে আই এর উপাদানের সাথে আই এর উপাদানের গুণ করব, জে এর উপাদানের সাথে জে, কে এর উপাদানের সাথে কে। তাইলে হচ্ছে কি লিখতে পারি, আর আই জে কে বাদ যাবে, তাইলে 2 × 1, কারণ এখানে 1 আছে, প্লাস 3 × -7 আছে, সুতরাং -7ই দেওয়া লাগবে, প্লাস -4 × 7 আছে। তাইলে কত হয়, এটা হচ্ছে 2 - 3 × 7 = 21 মাইনাস হচ্ছে 4 × 7 = 28। ওই যোগ বিয়োগ করলে যা আসবে, আমি একটু যোগ বিয়োগ পারি না, তোমরা পারো সবাই, এজন্য আর করি নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কৃতকাজ। তো এটা আসার চান্স ধরে নিতে পারো 95%, বুঝলা কথা? মানে আসার চান্স আছে, অনেকবার আসছে এই ম্যাথগুলা, এবারও আসতে পারে, তো একটু এটা দেখে যেও। আচ্ছা, আমরা আমাদের এই টপিকটা গেল, এরপরে হচ্ছে আমরা যে বললাম যে আরও কিছু পড়বো, আমি একটু ব্যাগেই যাই, যে এই দুইটা সূত্র দেখলাম, আরও কিছু সূত্র দেখব, আর হচ্ছে আমাদের যে টপিক ছিল কূপের ম্যাথ, তারপর হচ্ছে কি আমাদের হেলানোতল, তারপর হচ্ছে আমাদের এই পেন্ডুলাম ভেক্টরটা দেখলাম আমরা, আর হচ্ছে কূপের ম্যাথটা আমরা এখন দেখব। তো কূপের ম্যাথটা দেখতে হলে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ বা ভর কেন্দ্র কি জিনিস, এটা একটু দেখি। দেখো আমাদের হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে?
ভরকেন্দ্র বা ইংরেজিতে বলা হয় সেন্টার অফ মাস। দেখো ভরকেন্দ্র বলতে কি বোঝায়, দেখো আমার হাতে একটা কলম আছে, তো এটা সমস্ত ভর যে বিন্দুতে আমি পুঞ্জীবিত আছে বলে চিন্তা করতে পারি ওই বিন্দুটাকে বলা হবে এই বস্তুর ভর। যেমন ধরো এই বিন্দুতে হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে না, তাহলে এই বিন্দুটা হচ্ছে এর সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। যেমন মানুষের যদি চিন্তা করো, মানুষের যদি তুমি এরকম ঘুরাইতে চাও, অনেক শক্তিশালী মানুষ হয়ে থাকো তুমি, তাহলে হচ্ছে নাভির ওই জায়গা থেকে যদি ঘুরাও তাহলে হচ্ছে মানুষটারে ঘুরাইতে পারবা, এটা আসলে সম্ভব না। তো হচ্ছে আমরা তো কূপের ম্যাথের ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রটা হচ্ছে ম্যাটার করে। কেন ম্যাটার করে? কারণ হচ্ছে দেখো পানি তুমি যে জায়গা থেকে উঠাও, আমরা সব সময় চিন্তা করব সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের সরণ কতটুকু হইল। আচ্ছা, এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি, দেখো ওই আমরা যখন নৌকায় যদি তোমরা কখনো পারাপার হয়ে থাকো, নৌকায় কিন্তু সবাই বইসা যাইতে হয়, নৌকায় কখনো হচ্ছে দাঁড়াইয়া হচ্ছে চলাচল করে না। কারণ হচ্ছে কি, তুমি যখন এই নৌকায় দাঁড়াবা তখন দেখা যাবে, এটা ধরো তুমি, অবশ্য তুমি এত খারাপ দেখতে না, তো এটা যদি হয় তুমি যখন বসবা তখন হচ্ছে নৌকার ভিতরে থাকবা, আর যদি দাঁড়াবা তখন নৌকার উপরে উঠে যাও না, তো দেখা যায় নৌকার ভরকেন্দ্রের সরণটা একটু উপরের দিকে বা ভরকেন্দ্রটা উপরের দিকে উঠে যায়। আর উপরের দিকে উঠে গেলে এটা হচ্ছে বেশি পরিমাণ আনস্টেবল হয়ে যায়, এজন্য হচ্ছে নৌকা পারাপারের সময় বসতে হয়। আচ্ছা, আমরা এখন বরকেন্দ্রটা আমাদের এত ডিটেইল লাগবে না, বরকেন্দ্র মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের একটা টপিক, সুতরাং ওটা যখন পড়াবো ওই সময় আমরা দেখব। জাস্ট আমাদের কূপের ম্যাথ করতে যতটুকু বরকেন্দ্র সম্পর্কে আইডিয়া লাগবে এবং বরকেন্দ্রের সরণ সম্পর্কে আইডিয়া লাগবে ওইটাই আমরা দেখব। দেখো এই টপিকটা হচ্ছে ওই রয়েলে হচ্ছে ভুল আছে এই বইতে, এই যে দেখো এটা 2025 সিরিজের যে বইটা ছিল এটা হচ্ছে ভুলও ছিল ম্যাথ। আচ্ছা, তবে বর্তমানে লেকচারটা আবার দেখলাম ঠিক করে দিছে, এটা আগে বলছিল। আচ্ছা দেখো, ধরো হচ্ছে তোমার কাছে একটা কূপ আছে, কূপ তো আসলে তোমার কাছে থাকতে পারে না, যেখানে আছে ওইখানেই। যে ধরো এটা হচ্ছে উচ্চতা ছিল এইচ মিটার, গভীরতার একটা কূপ আছে। এই কূপটা পুরোপুরি পানিপূর্ণ ছিল, কি ছিল? পানিপূর্ণ ছিল। আচ্ছা, এইচ না দিয়ে ধরো হচ্ছে আমি 20 দিলাম, তাইলে তোমার একটু হচ্ছে ধরতে সুবিধা হইবে। এখন ধরো তুমি পুরা পানি খালি করতে চাইতেছো, কি পানি খালি করতে চাইতেছো? পুরা পানি। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, যতটুক পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র হবে, এই একটা স্টেটমেন্ট। আর একটা মনে রাখবা হচ্ছে, তাইলে দেখো তুমি পানি পুরাটা উঠাবা, কতটুকু? সম্পূর্ণ খালি করবা। তো সম্পূর্ণ যদি খালি করো তাহলে যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে হচ্ছে তোমার ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানে একটা বিন্দু। তাহলে দেখো পুরাটার মাঝখানে, মানে একদম মাঝখানে হইবে কি তোমার ভর কেন্দ্র। তাহলে দেখো উপরের ডিস্টেন্স কত? 10 মিটার। নিচের ডিস্টেন্স কত? 10 মিটার বা গভীরতা 10 মিটার। এখন সরণ হবে কতটুকু? আমাদের একটা সূত্র আছে কাজের, আর একটা নতুন সূত্র আমরা শিখবো, কাজ W=mgh। কি শিখবো? কাজ W= কি লেখা যায়? mgh। কেমনে আসে এর হিস্টোরি পরে দেখলেও চলবে, কারণ হইলো তোমাদের এসএসসিতে ম্যাথ পারা লাগবে, সূত্রের হিস্টোরি আসে না। তো হিস্টোরি জানলে অবশ্যই এটা তো ভালো এবং জানা উচিত, তবে আমরা আগে যে টপিকটা করতেছি এটাই করি, কারণ এটা দিয়ে বোর্ডে কোশ্চেন আসে। দেখো এখানে যে এইচটা আছে, এই এইচটা কূপের গভীরতার যত ম্যাথ আছে, এই এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। কি হবে? ভর কেন্দ্রের সরণ। তোমরা এই এইচটা ডাইরেক্ট গভীরতা বসাই দিবা, কি করবা? যে 20 লিখে দিবা, আর হচ্ছে স্যাররাও কি করবে? কাইটা 0 দিয়ে দেবে। আসলে হচ্ছে এটা এইচটা ভর কেন্দ্রের সরণ ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? ভর কেন্দ্রের সরণ। তাইলে আমরা ভর কেন্দ্র পাইলাম মাত্র, যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হবে কি আমাদের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সরণটা কোথায়? সরণ নির্ণয় করবা কেমনে? এটা একটা লাইন, এটা মনে রাখবা। আর একটা লাইন হচ্ছে যে উপর থেকে কেন্দ্র পর্যন্ত সরণ। দেখো বুঝো কথা, যে আমাদের ভর কেন্দ্র তো পাইলাম, এই যে কেন্দ্রটা এটা একটা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। তো আমাদের এর ভর কেন্দ্রের সরণ হবে কতটুকু? সরণ হবে হচ্ছে উপর থেকে ভর কেন্দ্র পর্যন্ত। তাইলে আমি এই দাগটা এমনিতেই দিছি, জাস্ট উপর থেকে। দেখো উপর থেকে এই ডিস্টেন্সটা কত? 10 না? তাইলে তোমার এই এইচ এর ভ্যালুটা এখানে হবে 10। এইচ এর ভ্যালুটা হবে কত? 10।
কথা কি বুঝছো? যে এই লাইন দুইটা মনে রাখবা, যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে আমাদের কি ভর কেন্দ্র, আর উপর থেকে আমরা ভর কেন্দ্রের সরণ হিসাব করব অলওয়েজ উপর থেকে। তাইলে হচ্ছে এটা আর কোথাও আটকাবা না। যেমন ধরো এটার ক্ষেত্রে তো তাইলে ভর কেন্দ্রের সরণ আমাদের কি হবে, এটা এইচটা বাদ দিয়ে দিই, তাইলে হচ্ছে আর একটু ভালোভাবে বুঝবা যে তাইলে হচ্ছে এটার ভর কেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু কত হলো 10 না? আচ্ছা দেখো আমি আর একটা কূপ আঁকি, এটাই ধরো হচ্ছে পানি আগে থেকে অর্ধেক খালি আছে, বুঝলা কথা? অর্ধেকের একটু কম হয়ে গেছে, আচ্ছা বাড়াই দিলাম। ধরো হচ্ছে এটা আগে থেকে অর্ধেক খালি, টোটালটা ধরো এটাও 20 মিটার ছিল। কতটুকু ছিল? 20 মিটার। এখন দেখো উপরে খালি কতটুকু? 10 মিটার। পানি আছে কতটুকু? 10 মিটার। এখন আমি বলছি কি এটা সম্পূর্ণ খালি করব। কতটুকু খালি করব? সম্পূর্ণ। সম্পূর্ণ যদি খালি করো, আমি বলছি কি যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে ভর কেন্দ্র, তুমি পানি উঠাবা এতটুকু, তাইলে এর অর্ধেকে হচ্ছে কি তোমার ভর কেন্দ্র। কথা বুঝছো? তাহলে দেখো অর্ধেক যদি চিন্তা করো, তাহলে অর্ধেক এখানে পানি আছে কতটুকু? এটুক যদি 10 হয় তাহলে এটুক কত? 5 হবে না? কথা কি বুঝতেছো? যে আমি যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হচ্ছে আমার ভর কেন্দ্র, তাইলে কেন্দ্র হচ্ছে কত আমাদের এখানে হচ্ছে কেন্দ্র। আর হচ্ছে তাইলে পানি থেকে ওই কেন্দ্রের দূরত্ব বলতে পারি কতটুকু? 5। আর আমি বলছি কি উপর থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে সরণ, ভর কেন্দ্রের সরণ। তাইলে উপর থেকে তুমি হিসাব করো, উপর থেকে এই জায়গাটা আসতে তোমার কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? 10 আর হচ্ছে এই জায়গার 5, 10 প্লাস 5 নাকি? তাইলে আমরা এখানে লিখতে পারবো কি যে ভর কেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু 10 প্লাস 5। এই কনসেপ্টটাই ম্যাক্সিমাম বইয়ে ভুল আছে যে আমাদের। আর এই যেমনি আমি বললাম এই ট্রিক যদি অবলম্বন করো বইয়ের সব ম্যাথ করা যায়। আর হচ্ছে এই ম্যাথ করার জন্য আবার বইয়ের সলিউশন দেখো না, কারণ অনেক বইয়ে ভুল আছে। যেমন হচ্ছে আচ্ছা এগুলোর নাম বলা ঠিক না, বাদ দেই। তো হচ্ছে এটা জাস্ট হচ্ছে দেখো, তবে রাইটারদের বইয়ের কথা বলতেছি না, আমি গাইডের কথা বলতেছি বাজারে। তাহলে ভর কেন্দ্রের সরণ আশা করি বুঝছো। আমি এটা আর একটা এক্সাম্পল দিয়ে এই টপিকটা থেকে আমি বেরোই আসি এবং হচ্ছে কিছু ম্যাথ করাবো। দেখো ধরো হচ্ছে এটা একটা কূপ ছিল, কূপের গভীরতা ধরো 30 মিটার ছিল। কত মিটার? 30 মিটার। 1/3 পানি আছে। কতটুকু পানি আছে? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ পানি আছে নাকি? তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ মানে এখানে কতটুকু ডিস্টেন্স? 10। এখানে কতটুকু? 20 নাকি? তাইলে আমরা বললাম কি যে সম্পূর্ণ পানি খালি করব। কি? সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণই যদি পানি তুমি খালি করো, আমি বলছি কি যে যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র, তাইলে তুমি যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে কি হলো? ভর কেন্দ্র। আর উপর থেকে তোমার ওই ভর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে দেখো তোমার এই ডিস্টেন্সটা কত? এটুক যদি 10 হয় তাহলে এটুক 5 অবশ্যই, আর এটুক আগে থেকেই জানো 20। তাহলে ভর কেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু কি হবে? 20 প্লাস হচ্ছে কত? 5, দ্যাট মিনস 25। আশা করি এই টপিকে আর ভুলবা না, বুঝছো? আচ্ছা ধরো খালি না, ভরা ছিল, আমি ওই জায়গা থেকে অল্প একটু পানি উঠাবো, ওই কনসেপ্টের ক্ষেত্রে কি আসবে ওইটা একটু দেখাই তোমারে। দেখো ধরো হচ্ছে এটা ছিল পানি পূর্ণ ছিল পুরাটা হচ্ছে 30 মিটার। কত মিটার? 30 মিটার। আমারে বলছে কি 1/3 পানি উঠাইতে। কতটুকু? 1/3 মানে 1/3 পানি উঠাবা। তো যতটুকু পানি উঠাবা তুমি ওইটা একটা দাগ দিয়ে নিবা। ধরো এই যে 1/3 পানি উঠাবা, তাহলে তোমার এই ডিস্টেন্সটা কত? 10। এটুক কত? 20। এখন আমি বলছিলাম কি এই যে আগের পৃষ্ঠায় দেখো কি ছিল, যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র। এখন দেখো তুমি পানি উঠাবা কতটুকু? এইটুক না? এটার অর্ধেকে তুমি ভর কেন্দ্র দাও, অর্ধেকে ভর কেন্দ্র দিলা। উপর থেকে তোমার হিসাব করা লাগবে। এখন উপর থেকে এই ডিস্টেন্স কতটুকু? এটুকু যদি 10 হয় তাহলে অর্ধেক কত হবে আমাদের? 5। কথা কি ক্লিয়ার? তাইলে আমরা লিখবো কি যে এইচ ইজ ইকুয়াল টু তাইলে কত হবে? 5 হবে। নিচে তো নিচের পানি তো আর তুমি উঠাইতেছই না, তুমি উঠাইতেছো কি উপর থেকে 1/3 পানি উঠাইতেছো। তো এই ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রের সরণ হবে কত? ডাইরেক্ট হচ্ছে কত? 5। তো আশা করি এটুক যদি বুঝো তাইলে হচ্ছে একটা সৃজনশীল পারবা কূপের ম্যাথের। তাইলে আমরা যদি না বুঝো তাইলে একটু হচ্ছে পিছনে ওই ব্যাক করে দেখো, তাইলে আমরা একটু সামনে আগাই। দেখো আমাদের কূপের ম্যাথ করতে যা যা লাগবে আর কি। দেখো আমরা কূপের ম্যাথ করতে W=mg/h এই সূত্রটা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের ভর নির্ণয় করার একটা সূত্র আছে ρ v, এই সূত্রটা ব্যবহার করব।
মানে হচ্ছে পানির ভর নির্ণয় করতে। তারপর হচ্ছে আমরা দক্ষতার সূত্রটা ব্যবহার করব। দক্ষতা পি আউট ডিভাইডেড বাই পি ইন, এই সূত্রটা ব্যবহার করব ইন্টু 100%। দক্ষতার আরও একটা সূত্র লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু ডাব্লু আউট ডিভাইডেড বাই হচ্ছে কি ডাব্লু ইন ইন্টু 100%। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব। ক্ষমতা লেখা যায়, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, এই সূত্রটাও ব্যবহার করা যায়, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের mgh ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ওই যে ডাব্লু এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো এই সূত্র কয়টা দিয়ে আমরা সকল ম্যাথ করে ফেলবো এই চ্যাপ্টারে, বুঝলা কথা? তো আমি একটু তোমারে এই ক্ষমতা আর দক্ষতাটা নিয়ে একটু আলোচনা করি সামান্য। আমরা থিওরিটা এই ম্যাথের পরে পড়ি, বুঝলাম? মানে থিওরি বলতে এই কোনটার কি নাম বা কোনটা কি সংজ্ঞা কি, এগুলো একটু আমরা পরে দেখি। আশা করি এগুলো জানো যে হচ্ছে এম হচ্ছে কি, তাও লিখে দিই। এম হচ্ছে ভর, ভরটা অবশ্যই কেজিতে রাখতে হবে। তারপর হচ্ছে জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ কি ত্বরণ, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই একক লিখতেই হবে। এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ অবশ্যই মিটারে। তারপর হচ্ছে আমাদের এম হচ্ছে পানির ভর, কিসে লিখবো এটা তো উপরে লিখে ফেলছিলাম অবশ্য। আচ্ছা লিখছি থাক। রো হচ্ছে ঘনত্ব, এটার একক কি আমাদের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা এরপরে ভি হচ্ছে আয়তন। ভি হচ্ছে কি আয়তন, একক হচ্ছে অবশ্যই তোমরা জানো এগুলা মিটার কিউব। আচ্ছা আয়তনেরও আবার দুইটা সূত্র আছে, এটা একটু মনে রাখবা। যদি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, মানে হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে ওয়াইড আর হচ্ছে হাইট, এই তিনটা যদি দেওয়া থাকে, মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা, এমন যদি দেওয়া থাকে, তাহলে আয়তন ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এল ডাব্লিউ এইচ। এই এইচ আর ওই এইচ গোলাই ফেলো না, দুইটা আলাদা জিনিস। ও অবশ্য না, সরি একই, ওই সরি এ হে, এই এইচ হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। আচ্ছা এটার এইচ না লেখা আমরা এইচ প্রাইম দিই, নাইলে আউলেই যাবে। আর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আমাদের এই আয়তনের সূত্র কি 4 পাই আর স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এটাই তো সূত্র মনে হয়, তাই না? আচ্ছা সমস্যা নেই, আমরা ম্যাথ করতে গেলে এটা দেখব, এটাই আশা করি। ও না সরি, এটা সূত্রটা ভুলই হয়েছে। হ্যাঁ সরি, এটা হচ্ছে পাই, আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার এইচই তো দেখলাম। হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ 4 ছিল না, এটা একটু ভুল আছে, দেখো পাই আর স্কোয়ার এইচ এটা। তো আমাদের মেইনলি এই দুইটা সূত্রই লাগবে আর কি আয়তন নির্ণয় করতে। আর পি আউট পি ইন এটা সম্পর্কেও একটু বলি। এটা হচ্ছে বইয়ের গতানুগতিক সূত্র দিয়ে আর কি বুঝবা না, জাস্ট আমি যেমনি বলি এমনি একটু মনে রাখো, তাইলে খুব 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 ভালো হইবে। মানে হচ্ছে তুমি যদি ক্ষমতাটা, এই যে পি এর ভ্যালুটা এরকম সূত্র দিয়ে বের করলে যে ক্ষমতাটা পাবা, সূত্র দিয়ে বের করলে যে ক্ষমতা পাবা, ওইটা হচ্ছে পি আউট। ওইটা কি হবে আমাদের আউট হবে। মানে সূত্র ব্যবহার কইরা যে ক্ষমতাটা পাবা ওইটা হচ্ছে কি পি আউট। সূত্র ব্যবহার কইরা যে কাজটা পাবা ওটাও কি আমাদের আউট। পি আউট বা ডাব্লিউ আউট জিনিসটা কি, মানে হচ্ছে প্রাপ্ত কার্যকর শক্তি বা প্রাপ্ত কার্যকর, বা হচ্ছে আমাদের যে পরিমাণ ক্ষমতা পাইছি বা যে পরিমাণ হচ্ছে কি আমরা শক্তি পাইছি এটা আর কি। আর হচ্ছে ইন কি, যে পরিমাণ ইনপুট দিছো। যেমন হচ্ছে দেখা যায় তুমি এই যে বাতি জ্বালাইতেছো বা আমরা এখানে যে লাইট জ্বালাইতেছি, এটাই ধরো হচ্ছে এই বোর্ডটার কথাই বলি, ধরো হচ্ছে 20 ওয়াট এ হচ্ছে প্রতি ঘন্টায় খরচ হইতেছে কারেন্ট। এখন দেখো 20 ওয়াটের আমার তো শুধু লেখালেখির কাজ ছিল, কিন্তু এই গরমও হয় কিছুটা। এ যেহেতু গরম হয় তার মানে এই গরমটা আমি চাই নাই, এটা সিস্টেম লস।
তো এই যে আমাদের যতখানি দেব সিস্টেম লসের পর যতটুকু পাবো ওইটা হলো আউট, আর যতখানি দিছো তুমি ওইটা হচ্ছে ইন। তাইলে হচ্ছে ইন অবশ্যই বড় হবে, আউট অবশ্যই কি হবে, ছোট হবে। মানে যত ইনপুট দিবা তত আউটপুট পাবা না, এটাই স্বাভাবিক, তাই না? তুমি যদি হচ্ছে 10 ঘন্টা পড়ো তাইলে যা পড়ছো সবই কি মনে থাকবে? এমন তো আর হবে না। ধরো তুমি 5টা রচনা পড়ছো, দেখা যাবে প্রত্যেকটার হচ্ছে 2/3 করে 5টাই মনে আছে, নাকি? তুমি পড়ছিলে কিন্তু ফুল। তাহলে ইন যা দেবো আউটপুট তার চেয়ে সবসময় কমই আসে। তো এটাই আর কি। তাইলে আমরা বললাম কি, এই সূত্র ব্যবহার করে যে জিনিসগুলো বের করবো এগুলো হচ্ছে আউট, এগুলো কি আমাদের আউট। তাইলে ইন কোনগুলা? ইন বইয়ে যে মানে প্রশ্নে যেটা বইলা দিবে, ধরো বইলা দিল যে একটা মোটর ব্যবহার করছি 2 হর্স পাওয়ারের, এই যে 2 হর্স পাওয়ার বইলা দিল, এই যা বইলা দিবে ওইটাই হচ্ছে আমাদের ইন। মানে তারা মোটরের গায়ে যা লেখা ছিল ওইটাই বইলা দিছে, কিন্তু মোটর তো শক্তি কিছু অপচয় করছে, ওইটা হিসাব করে আমরা এই সূত্র দিয়ে বের করব। কথা বুঝছো? যদি এটা বুঝো যে আউট কোনটা, আউটটা যদি বুঝো ইন এমনিই বুঝবা। ইন হচ্ছে যেটা বইয়ে প্রশ্নে দেওয়া থাকবে, আর আউট হচ্ছে আমাদের এর ওই যেটা সূত্র দিয়ে আমরা বের করব। তাইলে আমরা এই কূপের একটা ম্যাথ করি। দেখো আমি ঢাকা বোর্ড 2024-এর ম্যাথটা করি, যে এটা আসলে প্রশ্নটা লিখতে সময় লাগবে, আমি হচ্ছে জাস্ট তোমাদের দেখাই। একটি কূপের গভীরতা ধরো হচ্ছে 20 মিটার দেওয়া ছিল, আর হচ্ছে এর ব্যাস দেওয়া আছে, ব্যাস আমার হাতের লেখা একটু খারাপ দেখে নিও, ব্যাস হচ্ছে 4 মিটার ছিল। এখন এটিকে পানি শূন্য করতে একটি মোটর লাগানো হলো। মোটরটা কি করছে? মোটরটা হচ্ছে 10 মিনিট সময়ে 1/4 পানি তুলে নষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে কি বাকি পানি অপর আরেকটা পাম্প দিয়ে তুলছে। তাহলে লিখতে পারি বাকি পানি অপর একটি মোটর দিয়ে তোলা হয়। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো। প্রথম পাম্পের ক্ষমতা। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে বাকি পানি 20 মিনিটে তুললে কোন মোটরটা ভালো, আমি জাস্ট একটু প্রশ্ন কারেকশন করে লিখলাম, কোনটি উত্তম, এমনই আর কি কোশ্চেন ছিল। আচ্ছা দেখো, আমাদের একটা কূপ ছিল, কূপের হচ্ছে কি দেওয়া আছে, আমাদের গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এবং হচ্ছে একটা মোটর। যেমন ধরো আমি তোমাদের ভিজুয়ালাইজ করেই দেখাই যে এটা কূপ ছিল, কূপের গভীরতা কত ছিল? 20 মিটার ছিল, আর হচ্ছে এর ব্যাস, ব্যাস মানে এই যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা কত দেওয়া ছিল আমাদের? 4 মিটার। কত ছিল? 4 মিটার ব্যাস দেওয়া ছিল। বুঝলা কথা? তো কূপ যদি বলে আর যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকলে অবশ্যই বুঝবা কি যে একটা সিলিন্ডার কূপ ছিল, এরকম গোল একটা কূপ ছিল, এটার 4 কোণা আবার চিন্তা করো না। আচ্ছা গেল এটা। তারপর বলছে কি যে 1/4 পানি তুলছে। কতটুকু পানি তুলছে? 1/4। তাহলে টোটালটা যদি 20 হয় তাহলে 1/4 কত হবে? 20 × 1/4, তাহলে করলে কত হয়? 5 হয় না? তাহলে 5 মিটার হচ্ছে পানি প্রথম মোটরটা তুলছে, তুলতে পারে নাই 15 মিটার। কথা কি বুঝছো নাকি? 5 মিটার পানি তুলছে, মাত্র কতটুকু পানি তুলছে? 5 মিটার। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের তোলার পরে নষ্ট হয়ে গেছে, বাকি পানি আর একটা মোটর তুলছে, ওইটাই সময় লাগছে 20 মিনিট। আর প্রথম 5 মিটার যে তুলছে ওইটাই সময় লাগছে আমাদের কতটুকু? এই যে 10 মিনিট সময়। তাইলে এখন জিজ্ঞেস করছে প্রথম মোটরের ক্ষমতা আর দ্বিতীয় মোটর আর প্রথম মোটরের মধ্যে কোনটা ভালো। এই ভালো মন্দ যদি জিজ্ঞেস করে তাইলে বুঝবা কি যে দুইটা মোটরের মধ্যে কার ক্ষমতা বেশি আর কি, ওইটা আমরা নির্ণয় করব। তাইলে দেখো আমরা ম্যাথটা একটু করি, কিভাবে করতে পারি। এটা গ নাম্বার কোশ্চেন। ধরো তো যেহেতু ক্ষমতা বলছে, আমাদের সূত্র কোনটায় যাইতে হবে? কোনো উপায়ই নেই, আমাদের হচ্ছে কি mgh/t। এখন দেখো এটা যদি বসাইতে যাও তোমার প্রথমেই m লাগবে, জি না হয় জানো 9.8, ভরকেন্দ্রের সরণ লাগবে নাকি, টাইম বইলা দিছে নাকি। তাহলে দেখো তোমার m লাগবে আর h লাগবে, ওইটা আমরা আলাদাভাবে বের করে তারপর সেই সূত্রটায় বসাবো। তাহলে দেখো m কেমনে বের করবা? m এর একটা সূত্র লিখছিলাম, m = কি ρv, মনে আছে? তাইলে কি হবে? রো ইন্টু, যেহেতু একটা সিলিন্ডার কূপ তাইলে এটার হবে কি আমাদের পাই আর স্কোয়ার। এইচ না লেখা এটার এল লেখো, কি লিখবা? এইচ না লেখা এল লেখো। আর এল কি জিনিস? এল রে একটু তুমি দাগ দিয়ে লেখা রাখো, এটা হচ্ছে যতটুকু পানি উঠাবো তার উচ্চতা, যতটুক পানি
উঠাবো তার উচ্চতা। বুঝলা কথা? আর আর তো ব্যাসার্ধ, এটা সবাই জানো। তো আমরা এখন দেখো তারা কি কি বইলা দিছে আমাদের, যে রো আমরা জানি, যদি নাও বলে দেয় পানি যেহেতু, তার মানে রো হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, পাইয়ের মান ক্যালকুলেটরে আছে, এটা তোমরা করতে পারবা। আর হচ্ছে আর ব্যাসার্ধ, আর হবে কি আমাদের, দেখো ব্যাস যদি 4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে কত, 4/2। আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা কত হয়, 2 মিটার। কথা কি বুঝছো? তাইলে হচ্ছে আমরা এটার করতে পারি কি, ও এটা তো করা হয়েই গেল। তো এটা হচ্ছে 2 মিটার। আর হচ্ছে এল, কতটুকু পানি উঠাইছো তুমি, পানি উঠাইছো কিন্তু এই 5 মিটার, যতটুকু পানি উঠাইছো ওই ডিস্টেন্সটাই হচ্ছে এল। তাইলে হচ্ছে পানি উঠাইছো তুমি 5 মিটার, তাইলে এটা 5 লিখবা। কথা কি বুঝছো? তাইলে সব মান বসাই দেবা, লিখবা কি যে 1000 ইন্টু 3.1416 ইন্টু 2 এর উপর স্কোয়ার ইন্টু এল, এল এর মান হচ্ছে 5। এটা করলে কিছু একটা তো আসবে। আমার কাছে ক্যালকুলেটরটা আপাতত নাই, আর থাকলেও করতাম না, সময় লাগবে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে লিখে দিই। দেখো এটা করলে আসে হচ্ছে, অবশ্য তারা তো একসাথে বসাই দিচ্ছে, আচ্ছা সমস্যা নাই, এটা করলে কিছু একটা আসবে। তাইলে তুমি কিছু একটাই ধরে নাও, যে ধরো এটা তো ক্যালকুলেটরে সবাই চাপতে পারবা, কেজিতে একটা মান আসবে। ওকে, আসলো। তো তুমি এম পাইয়া গেলে, এখন এইচ লাগবে না। এইচ হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ নির্ণয় করতে দুইটা জিনিসই বলছিলাম। কি বলছি, যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র। পানি উঠাইছে এতটুকু, তার এর অর্ধেকে তোমার কি ভর কেন্দ্র। উপর থেকে হিসাব করা লাগবে। তাইলে এটুক যদি 5 হয়, তাইলে এটা হবে 5-এর অর্ধেক। 5-এর অর্ধেক কত, আড়াই না? মানে 5/2 করলে কত হয়, আড়াই। তাইলে লিখবা কি, এইচ হচ্ছে কত আমাদের 2.5। যদি চিত্র আঁকো তাইলে আর বর্ণনা দেওয়ার দরকার নাই, আর যদি চিত্র না আঁকো তাইলে বর্ণনা দিয়ে নিবা, যে 5 মিটার যেহেতু পানি উঠাইছে, সুতরাং হচ্ছে এর অর্ধেকে ভর কেন্দ্র, এবং ভর কেন্দ্রের সরণ হবে 2.5, তাইলে এত মিটার। তাইলে এখন তুমি লিখতে পারো কি, যে তোমার ক্ষমতা চাইছে না, পি ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, mgh/t। দেখো তুমি এম এর মান এই যে মাত্র বের করছো, এম এর মান হচ্ছে এই বক্স লিখলা, ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান কত, এইচ এর মান মাত্র বের করছো 2.5। আর সময়টা তারা কত বইলা দিছে, দেখো সময় হচ্ছে উঠাইতে সময় লাগছে 10 মিনিট। তাইলে 10 মিনিট, অবশ্যই আমরা জানি এগুলো সব এসআই এককে নিতে হবে। তাহলে 10 ইন্টু কত, 60 সেকেন্ড, মানে 600 আর কি। তাইলে এখানে লিখবা কত, 600। তো এটা করলে আসে যেটা, ওইটা আমি লিখে দিই, এটা তো বইয়ে আছে। এটা করলে আসে হচ্ছে 2565, মানে হচ্ছে 2565। তাহলে লিখতে পারো কত, 2565.64 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এজন্য। আচ্ছা, এখন তাইলে তো প্রথম পাম্পের ক্ষমতা হয়ে গেল। আর যদি তুমি চাও যে এটারে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারে নিয়ে রাখতে পারো। কারণ হচ্ছে ওই আমরা বিভিন্ন যন্ত্রের মোটরের ক্ষমতা হর্স পাওয়ারে হিসাব করি। তো যদি তুমি একটু ভীষণ যদি একটু লম্বা থাকে, তাহলে হচ্ছে কি লিখবা, ক্ষমতা তুমি মাত্র পাইলে কত, পি ইজ ইকুয়াল টু 25664 ওয়াট। জাস্ট কি করবা, 746 দ্বারা ভাগ করে দেবা, তাহলে 2565.64, এটা হচ্ছে এইচপিতে আসবে। ঠিক আছে, এইচপিতে বের করলে কত আসে, এইচপিতে বের করলে 3.44 আসে। তোমরাও করবা, ইনশাল্লাহ এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। কথা কি বুঝছো? তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কূপের ম্যাথ, বুঝলা? তো আমরা আর একটু ডিটেইল পড়বো। এটার হচ্ছে গ নাম্বারটা করলেই বাদ বাকিটা মোটামুটি ক্লিয়ার হবে। আর একটা ম্যাথ করবো কূপের, তাইলে হচ্ছে এই টপিকটা শেষ আশা করি। তবে ওই ম্যাথটা একটু শেষে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আবার কি কি করলাম আমরা বলি, যে প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করতে বলছে। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি mgh/t। ভর কোথাও বলে দেয় নাই, পানির ভর। জি এর মান জানি, এইচ এর মানও কোথাও বলে দেয় নাই। আর সময় তারা বইলা দিচ্ছে। তাইলে আমার এম লাগবে আর এইচ লাগবে। বুঝলো কথা? তোমার যেটা নির্ণয় করতে বলবে ওইটা সবসময় সূত্রটাকে বের করে নিবা, সূত্রটা লিখবা, তারপর দেখবা তোমার কি কি আছে আর কি কি লাগবে। তাহলে আমার লাগবে এম আর এইচ। এখন আমরা জানি এম নির্ণয় করার সূত্র কি, রো ভি। যেহেতু এটা সিলিন্ডার আমাদের
একটা কূপ, সুতরাং হচ্ছে ভি এর পরিবর্তে লেখা যাবে পাই আর স্কোয়ার এল। কি লেখা যাবে? পাই আর স্কোয়ার এল। এল কি জিনিস? এল হচ্ছে যতটুকু পানি উঠাবো তার গভীরতা বা উচ্চতা। তুমি পানি উঠাইছো কতটুকু? 5 মিটার, সুতরাং এল হবে কত মিটার? 5 মিটার। কথা কি বুঝছো? আচ্ছা গেল এটা। আর আর হচ্ছে ব্যাসার্ধ। তোমার ব্যাস যেহেতু 4 মিটার বলছে, তাহলে ব্যাসার্ধ হবে কি আমাদের 4-এর অর্ধেক, কারণ জানি ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, তো 2 মিটার। গেল এটা। সব বসাই দিলাম। পানির ঘনত্ব আমরা জানি 1000, বসাইলে কিছু একটা তো আসবে, ওটা হচ্ছে ধরো বক্স আসলো। তো এখন আমরা ভরকেন্দ্রের সরণ এইচ নির্ণয় করার ক্ষেত্রে দুইটাই আমি ফর্মুলা বলছিলাম। একটা কি, যতটুকু পানি উঠাবা তার অর্ধেক হচ্ছে ভরকেন্দ্র, তাহলে পানি উঠাবা এতটুকু, এর অর্ধেকে ভরকেন্দ্র। গেল। উপর থেকে হিসাব করবা, তাহলে উপর থেকে এটা হিসাব করলে কত হবে? টোটালটা যদি 5 হয় তার অর্ধেক অবশ্যই কত হবে? 2.5 হবে। এই যে 2.5 লিখছে। কথা কি ক্লিয়ার? সব মান বসাই দিছি, কিছু একটা আসছে, একক হবে ওয়াট। যদি হচ্ছে তুমি আরও করতে চাও তাইলে হচ্ছে 746 দ্বারা ভাগ করলে হর্স পাওয়ারে যাবে। আশা করি এটা ক্লিয়ার। এটা যদি বুঝো তাইলে এই টাইপের যত ম্যাথ আছে ক্ষমতা নির্ণয় করার আমরা ম্যাক্সিমাম, ইনশাল্লাহ ম্যাক্সিমাম বলতে 100%ই পারবো ইনশাল্লাহ। আচ্ছা এরপরেরটা বলছে কি, দেখো আমি এটুকু একটু মুছি, বা হচ্ছে কি করা যায়, সরি। আচ্ছা দেখো আমি এই চিত্রটা একটু মুছি, আবার হচ্ছে আঁকি। দেখো ঘ নাম্বারে আমাদের দুইটা মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলছে। এখন দেখো তোমার কূপটা কত মিটারের ছিল? 20 মিটারের ছিল। তুমি কিন্তু 1/4 পানি উঠাই ফেলছো, 5 মিটার উঠাই ফেলছো নাকি? পানি রয়েছে কতটুকু? 15 মিটার। কত মিটার পানি রয়েছে? 15 মিটার পানি রয়েছে। এখন এই 15 মিটার পানি উঠাইতে আর একটা মোটরের সময় লাগছে 20 মিনিট। আর একটা মোটরের সময় লাগছে কতটুকু? 20 মিনিট। তো এই মোটরের ক্ষেত্রে আমরা ক্ষমতা বের করব। তো ক্ষমতা বের করতে হলে আমরা জানি সূত্র ইকুয়াল টু পি ইকুয়াল টু কি লেখা যাবে? এম জি এইচ ডিভাইডেড বাই টি নাকি? এখন দেখো এম, আবার নতুন করে তুমি এখন যতটুকু পানি উঠাইছো এই পানির ভর আর এই পানির ভর কি সেম? উপরে উঠাইছো অল্প একটুখানি, এখন উঠাবে এতখানি, তাহলে দুইটার ভর তো অবশ্যই সেম না, তাহলে ওই ভর আবার নতুন করে বের করা লাগবে। সময় না হয় তারা দিয়ে দিছে, জি এর মান জানো, এইচ এর মান ভরকেন্দ্রের সরণও জানো না, কারণ আগের উঠানো আর পরের উঠানো দুইটা কি এক জিনিস? এক জিনিস না। তাইলে আমাদের আবার এম এর মান লাগবে আর এইচ এর মান লাগবে। আমি একটু এই সাইডে বের করি, দেখো তাইলে এম ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আমরা জানি রো ভি। ভি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা সিলিন্ডার, তাইলে রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ। কি হবে? পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ফেললাম, আবার এইচ হবে। ঠিক আছে, কথা কি বুঝছো? ও সরি, এইচও দিব না, আমরা এল দিব, এই এল। তাহলে দেখো এখন তুমি রো এর মান জানো 1000 ইন্টু পাই এর মান 3.1416, আর এর মান ব্যাসার্ধ যেহেতু ব্যাস যেহেতু 4 ছিল, ব্যাসার্ধ অবশ্যই অর্ধেক হবে 2, তাইলে হচ্ছে আর এর মান আমরা লিখলাম কত? 2 ইন্টু এল। দেখো যতটুকু পানি উঠাবা তার উচ্চতা বা গভীরতা, এটাই তো বলছিলাম। পানি উঠাবা কতটুকু? উপরের টুক তো নাই, উঠাই ফেলছোই, এটুক রয়েছে না, এই পানিটুক উঠাবা। এই পানিটুকের উচ্চতা কত? কতটুকু উচ্চতা? অবশ্যই 15, তাইলে আমরা এটা 15 লিখবো। কথা কি বুঝছো? আবার একটু বুঝো, এল মানে হচ্ছে যতটুকু পানি উঠাবো তার হচ্ছে কি উচ্চতা বা গভীরতা, তাইলে হচ্ছে এল এর মান কত হবে এখানে? 15। আর হচ্ছে তো শেষ, তাইলে এটা এখানে একটা মান আসবে, এটা কেজিতে আসবে অবশ্যই। গেল এটা। আর হচ্ছে এইচ ভরকেন্দ্রের সরণ, বলছিলাম কি যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হচ্ছে কি আমাদের ভরকেন্দ্র, তাইলে পানি উঠাবে কতটুকু? এইটুক। এটুক যদি পানি উঠাও এর অর্ধেকে হচ্ছে তোমার ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র, তাহলে এই ডিস্টেন্সটা কত? টোটালটা 15, 15-এর অর্ধেক কত হবে? 7.5, তাইলে এটা হচ্ছে কত? 7.5। আর উপর থেকে হিসাব করা লাগবে, তাইলে উপর থেকে যদি এই পর্যন্ত হিসাব করো তাহলে 5 আর 7.5 এটা নাকি? তাহলে লিখবা কি এইচ ইজ ইকুয়াল টু, যদি সুন্দর করে লিখতে চাও তাইলে হবে কি 15/2 প্লাস হচ্ছে কত, বা 7.5 লিখলেও হয়, যেটা লেখো 7.5 মানেই 15/2 আর হচ্ছে 5, তাইলে কত হয় এটা করলে? মোট এটা করলে 7.5 আর হচ্ছে 5 কত? 12.5 নাকি? 12.5
5 মিটার। তাইলে এখন সব বসাই দাও মান তুমি। দেখো তুমি জানো কি যে এম এর মান জানো বক্স ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত জানলা 12.5। আর সময় টাইম তারা কত বইলা দিছে, টাইম বইলা দিছে 20 মিনিট। তাহলে লিখবা কি 20 মিনিট। আমরা জানি মিনিটে রাখা যায় না, কিসে রাখা লাগে, সেকেন্ডে। তাহলে 20 ইন্টু 60, দ্যাট মিন্স 6 দুগুণে 12, 1200 সেকেন্ড। কথা কি বুঝিছো? তাইলে দেখো আমরা হচ্ছে ভর লিখলাম 9.8 সবই লিখে ফেললাম, আর নিচে হচ্ছে কি আমাদের 1200। তো এটা করলে কিছু একটা আসবে, কিন্তু দুঃখের বিষয় তারা হচ্ছে ভরকেন্দ্রের সরণটা এখানে ভুল করছিল, বুঝলা কথা? তো এই জন্য তাদেরটার সাথে ম্যাথ মিলবে না। আমি একটু কষ্ট করে ক্যালকুলেটর দিয়ে করি। দেখো তো হচ্ছে আমার 1000 ইন্টু 3.1416 ইন্টু 2 ইন্টু 15, এটা আসে 94,000 নাকি? এটা আসে হচ্ছে 94, আমার মোবাইলে তো তোমাদের আরেকটু অ্যাকুরেট আসবে আর কি। তাহলে হচ্ছে 248, তোমাদের দশমিকে আসবে, কারণ হচ্ছে আমি পায়ের ভ্যালু 4 ঘর লিখছি এই জন্য আর কি, এত কেজি। তো এটা যদি এখানে বসাই ইন্টু হচ্ছে 9.8, সরি 9.8 ইন্টু হচ্ছে 12.5 ডিভাইডেড বাই হচ্ছে 1200। তাইলে এটা আসে হচ্ছে 9621.15 ওয়াট। তাহলে যদি চাও তুমি হর্স পাওয়ারে নিতে চাইলে নিতে পারো। তাইলে হচ্ছে 746 দিয়ে ভাগ করবা, তাইলে হচ্ছে যা আছে তাই 9621.15, সরি এটা হর্স পাওয়ার হয়ে গেছে এখন এইচপি। তাইলে কত হয়, এটা যদি আমরা ভাগ করি 746, এটা আসে 12.89 হর্স পাওয়ার। তোমাদের প্রায় কাছাকাছি আসবে, বুঝলা? একদম একুরেট আসবে না, কারণ আমার এটা হচ্ছে দশমিকের একটু ডিফারেন্স আসছে। তাহলে এটা 12 হর্স পাওয়ার। আর আগেরটা কত পাইছিলাম আমরা? যদি পূর্বের ম্যাটটা দেখি, পূর্বের ম্যাটটায় দেখো হর্স পাওয়ার ছিল কত, পূর্বেরটা মানে কাইটে গেছে নি। আচ্ছা পূর্বেরটা হচ্ছে আমি বলে দিই 3.44 ছিল। তাহলে দেখো পূর্বেরটা ছিল 3.44 হর্স পাওয়ারের, আর পরেরটা হচ্ছে কি আমাদের 12 হর্স পাওয়ারের। তাহলে কোনটা বেশি উপযোগী হবে? উপযোগী বলতে যেটা হচ্ছে ভালো পারফরমেন্স দিবে সেই তো হচ্ছে আমাদের কোয়ালিফাই হবে। তো আমাদের হচ্ছে যেহেতু দ্বিতীয় মোটরটা হচ্ছে কি আমাদের ক্ষমতা বেশি, সুতরাং হচ্ছে কি এটা বেশি উপযোগী বা এর ক্ষমতা বেশি, বুঝলা কথা? এর রয়্যাল একটু তারা একটু ভুলবশত ভুল করে ফেলছিল আর কি। আচ্ছা তাইলে আশা করি এই কূপের ম্যাটটা তোমরা বুঝছো। আমরা তাইলে আবার একটু থিওরির দিকে যাই, শুধু ম্যাথই করাবো এমন তো আর ঠিক না। দেখো দেখো আমরা নতুন একটা টপিক পড়ি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? আচ্ছা স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপক বস্তু জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। ধরো হচ্ছে যদি হচ্ছে তোমার কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পরে যদি বল অপসারণ করার পর বস্তুটা যদি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, তখন ওই বস্তুটারে বলবো আমরা স্থিতিস্থাপক বস্তু। যেমন ধরো আমার কাছে অত বেশি কিছু নাই, একটা চিরুনি আছে, ধরো হচ্ছে এর উপরে আমি এই বল প্রয়োগ করলাম, এই যে দেখো ব্যান করলাম, এই বল যদি অপসারণ করি তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, সুতরাং হচ্ছে এটারে আমরা স্থিতিস্থাপক বস্তু বলতে পারি। কথা কি বুঝছো? আর হচ্ছে দেখো এই যে বল প্রয়োগ করার পর বস্তু যে বলের কারণে, দেখো পূর্বের অবস্থায় ফিরা তো আর এমনি এমনি আসে না, আসছে ভিতরে একটা বল নিজে থেকে হচ্ছে কি ক্রিয়েট হয়েছে, ওই যে বলের কারণে সাম্য অবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরে আসছে, ওইটারে আমরা বলবো কি প্রত্যয়নী বল। কি বল বলবো? প্রত্যয়নী বল। তাইলে আমরা একটু প্রত্যয়নী বল কি জিনিস ওইটা একটু দেখি। দেখো প্রত্যয়নী বল মানে হচ্ছে বিকৃত বস্তু। যেমন হচ্ছে দেখো
এটা স্বাভাবিক অবস্থায়, এটা এর বাঁকানো মানে কি বিকৃত অবস্থায় আছে। এই বিকৃত বস্তু যে বলের কারণে বা স্থিতিস্থাপক বস্তু যে বলের কারণে তার সাম্য অবস্থায় ফিরে আসে, ওই বলটারে বলবো কি আমরা প্রত্যয়নী বল। তাইলে হচ্ছে দেখো এটা লিখতে পারি কি যে যে বলের কারণে, আমি জাস্ট সংক্ষেপে লিখি জাস্ট বোঝানোর জন্য, বলের কারণে বস্তু তার সাম্য অবস্থায় ফিরে আসে তাকে প্রত্যয়নী বল বলে। কথা বুঝছো? আচ্ছা, তাইলে এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এই যে বলটা, এই বলটার স্থিতিস্থাপক বলও বলা যায়। এখন এই বল দ্বারা কৃত কাজ বলতে কি বুঝি, যে ধরো আমি এই যে বাঁকাইলাম, ছাইরা দিলে দেখো ভিতরে একটা বল ছিল, এই বলটা কি করছে বস্তুটারে তার পূর্বের অবস্থায় নিয়ে আসছে। এখন দেখো আমরা জানি সরণ যদি হয় আর বল যদি প্রয়োগ হয় তখন কাজ অবশ্যই হবে, কারণ বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তাইলে কি হবে, কাজ হবে আমাদের। তো আমরা তাইলে বলতে পারি কি যে এই স্থিতিস্থাপক বল প্রয়োগের পরে যদি হচ্ছে বস্তু সরণ হয়, কি হয়, সরণ হয় বা সাম্য অবস্থায় ফিরে আসে, তখন একটা কি হয়, কাজ হয়। তো ওই কাজের ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র লিখতে পারবো। তোমরা 9-10-এ হুকের সূত্র পড়ছো। হুকের সূত্রটা কি ছিল, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তাইলে কি হবে, যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি কি হবে, এর সরণ হবে। মানে এফ সমানুপাতিক এক্স ছিল, এক্স মানে হচ্ছে সাম্য অবস্থা থেকে কতটুকু বিচ্যুত হয়েছে বা কতটুকু সরণ হয়েছে, যা সরণ মনে রাখলেই হবে। তাহলে দেখো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য এফ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কে এক্স হইতো, তো এখানে একটা মাইনাস থাকতো। কেন মাইনাস থাকতো, কারণ হচ্ছে আমরা বল যেদিকে প্রয়োগ করি বস্তু কিন্তু তার উল্টা দিকে যায়। তুমি যেমন ধরো এখানে হচ্ছে বল প্রয়োগ করছো, এদিকে সাইডা দিলে বস্তু কি উল্টা দিকে গেছে না, বল এবং সরণের দিক ছিল কি পরস্পর উল্টা, এজন্য হচ্ছে একটা মাইনাস আসে। তো এখানে এফ হচ্ছে বল, এক্স হচ্ছে সরণ, চিন্তা করতে পারো। বল হচ্ছে অবশ্যই নিউটন এককে হবে, সরণ হচ্ছে আমাদের মিটার এককে হবে। তারপর হচ্ছে কে হচ্ছে খুবই সুন্দর একটা নাম, বল ধ্রুবক। কি নাম, বল ধ্রুবক। এর এককটাও সুন্দর, নিউটন পার মিটার। বুঝলা কথা? তাইলে আমরা বলতে পারি এই সাম্য বল দ্বারা যদি হচ্ছে কি সরণ ঘটে তখন হচ্ছে কি আমরা এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস কে এক্স লিখতে পারি। বুঝলা কথা? আর এখানে যে পরিমাণ কাজ হবে ওই কাজ রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারি। কি লিখতে পারি? এখন বলতে পারো স্যার হঠাৎ করে এই সূত্রটা কোত্থেকে আবিষ্কার হলো? সূত্রের অবশ্যই প্রমাণ আছে। তো শুধু শুধু এই আমরা অনলাইন ক্লাসে প্রমাণ দেখার মনে আনা দরকার আছে। আমি যেহেতু তোমাদের সিকিউ ওরিয়েন্টেড ক্লাসটা নিতেছি, বা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে এইচএসসিতে কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারো, সুতরাং এটাই জানো যে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে করা যায় যে হচ্ছে এফ ডিএস দিয়া। তো দরকার নাই এত কাহিনীর আবার ইন্টিগ্রেশন তোমার বোঝানো লাগবে, আমি ঝামেলায় যাইতেই চাই না। তো এই একটা সূত্র আর এই একটা সূত্র। তাইলে দেখো ডাব্লু হচ্ছে কি, ডাব্লু তো কাজ, আমরা জানি সবাই কাজ বলতে পারি বা হচ্ছে স্থিতিশক্তিও বলা যায়। বুঝলা? কে হচ্ছে বল ধ্রুবক, এক্স হচ্ছে সরণ। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করতে পারবো। দেখি দুই একটা ম্যাথ করি, তাইলে হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ টপিকটা বুঝবা। দেখো আমি ছোট একটা ম্যাথ লিখি, এই ছোট ম্যাথটাই করি। দেখো এটা হচ্ছে ছিল কি যে বলছে কি একটি ইস্পাতের তারের এক প্রান্তে, আমি জাস্ট ধরো এই যে ইস্পাতের তারের এক প্রান্তে 6 কেজি ভরের একটা ভার ঝুলাইছো। ধরো হচ্ছে কয় কেজি, 6 কেজি ভরের একটা হচ্ছে কি ভার ঝুলাইলা। এতে কি হয়েছে, দৈর্ঘ্যটা পূর্বের অবস্থায় আর নাই, দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেয়েছে। বুঝলা? এই যে একটু বৃদ্ধি পাইয়া এটা কত হয়ে গেল, এটা হচ্ছে কতটুকু স্মরণ করছে, সাম্য অবস্থা ধরো এখানে ছিল, এই যে এইটুক স্মরণ করছে। এই স্মরণটুক কত, 0.6 সেন্টিমিটার ছিল। কত? 0.6 সেন্টিমিটার। এখন তারা জিজ্ঞেস করছে কি যে এই যে কাহিনীটা ঘটছে এই কাহিনীতে এফ কত হইল, আর হচ্ছে জিজ্ঞেস করছে
কাজ কতটুকু হয়েছে, বুঝলা কথা? মানে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করছি সেটা জিজ্ঞেস করলো। অবশ্য ধরো বল প্রয়োগ করছে কতটুকু, এটা একদম বেশি সহজ হয়ে যায়, ওটা বাদ দেই। আমরা হচ্ছে এখানে কাজ কতটুকু হয়েছে, যে তোমার 0.6 সেন্টিমিটার সরণ ঘটাইতে কতটুকু হচ্ছে কাজ হলো আর কি। তাহলে দেখো তোমার সরণ সাম্য অবস্থা থেকে সরণ ঘটছে কতটুকু, এতটুকু। এটা একটা রাবার ব্যান্ড চিন্তা করতে পারো, রাবার ব্যান্ডে একটা ভর ঝুলালে কি হবে, কিছুটা সরণ ঘটবে না, এরকম আর কি। তাহলে দেখো 6 কেজি ভর ঝুলানো মানে হচ্ছে এই 6 কেজির বস্তুটা এর ওজন পরিমাণ হচ্ছে নিচের দিকে বল প্রয়োগ করবে। এখন আমরা জানি ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ডাব্লিউ যদি না দিতে চাও না দাও, ওজন এফ ইজ ইকুয়াল টু লেখা যায় এমজি, কি লেখা যায় এমজি, বুঝলা কথা? তাইলে হচ্ছে ভর যেহেতু জানি, তাইলে আমরা বলতে পারবো যে এই তারের উপরে যদি 6 কেজি ভরের একটা বস্তু ঝুলাই, তাহলে হচ্ছে এ কি পরিমাণ নিচের দিকে বল প্রয়োগ করবে, তার নিজের ওজনের পরিমাণ। তাইলে আমরা বল লিখতে পারবো, বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এমজি, এম হচ্ছে কত জানো তুমি, 6 × 9.8 এত নিউটন। কথা কি বুঝছো? এর পাইলা। এখন সরণ, সরণ কতটুকু ঘটছে তোমার, সরণ এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.6 সেন্টিমিটার। অবশ্যই এগুলো আমরা ফিজিক্সের যত ম্যাথ করব সব হচ্ছে কি এসআই এককে করব, এক্সেপ্ট আদর্শ গ্যাসের গ্লাইসারের উৎপাদকের একটা সূত্র ছিল, ওইটা হচ্ছে আমরা এসআই এককে না, এসআই একক ছাড়া করি, এছাড়া সব ম্যাথ এসআই এককে করি। তাহলে দেখো এটা হবে কত, 0.06 হয় নাকি, 10 না 0.006 হবে, 0.06 মিটার। কথা কি বুঝছো? তাইলে এখন দেখো কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, হাফ কে এক্স স্কোয়ার না? তোমার কাছে এক্স আছে, তোমার কাছে কি কে আছে, কে তো নাই। তাহলে কি করবা, আমরা হুকের সূত্র আর একটা পাই, এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় কে এক্স নাকি, এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় কে এক্স। এখন বলতে পারো স্যার মাইনাস ছিল, মাইনাসটা দেন না। আসলে ম্যাথ করার সময় তুমি মাইনাসটা স্কিপ করে করতে পারো। কেন করতে পারো এটা বলতে গেলে আবার একটু সময় নষ্ট হবে, তাও বলি। দেখো আমরা এটাও তো চিন্তা করতে পারি, যেহেতু এটা একটা স্থিতিস্থাপক বস্তু, যে পরিমাণ বল প্রয়োগ করব ওই পরিমাণে আউটপুট পাবো, মানে ও নিজেও সেম পরিমাণ বল প্রয়োগ করে যাবে। তাইলে দেখো আমি আমার ক্ষেত্রে কাজটা পজিটিভ চিন্তা করতে পারি না, যে আমি বল প্রয়োগ করে বস্তুর সরণ ঘটাইছি, সুতরাং আমার সাপেক্ষে কাজ পজিটিভ, তো ওই জন্য হচ্ছে বা আমার সাপেক্ষে বলটা পজিটিভ, বুঝলা কথা? ওই কনসেপ্ট থেকে এটার হচ্ছে প্লাস দিয়ে করা যায় আর কি, বুঝলা কথা? এটা প্লাস দিয়েই করি আমরা। তাইলে হচ্ছে তোমার লাগবে হচ্ছে কে, তাইলে লিখতে পারো কি কে ইজ ইকুয়াল টু কি হবে এফ বাই এক্স। এফ এর মান কত জানো তুমি, এই যে জানো এফ এর মান হচ্ছে 6 × 9.8, এক্স এর মান জানো 0.006। কথা কি বুঝছো? করলে কিছু একটা তো মান আসবে, ধরো এটা বক্স মান আসলো, বক্স নিউটন পার মিটার, বা হচ্ছে তারা করছিল যেহেতু এটা বইয়ে ছিল, এটা হচ্ছে করলে আমাদের 9800। অবশ্য বইয়ে এই বইটা কিছু ম্যাথ ভুল ছিল, করে দেখো, আশা করি 9800 নিউটন পার মিটারই আসবে, ঠিক আছে? আচ্ছা এখন তাইলে বসাই দাও, এখন তার সমস্যা নাই। তাইলে লিখতে পারবা কি, হাফ লিখলা, কে এর মান হচ্ছে 9800 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0.006 এর উপর স্কোয়ার। দেখো করলে কত আসে, তো এটার বক্স দিলাম না, সব যদি বক্স দিই তাহলে করাবো কি বলো। এটা ধরো হচ্ছে 0.176 জুল। কথা কি বুঝছো? তোমরা কি বলতেছো সেটা তো শুনতে পারতেছি না, অফলাইনে পড়াই যখন তখন তো স্টুডেন্টদের থেকে ফিডব্যাকটা পাই। আশা করি বুঝতেছো, না বুঝলে কমেন্টে করো, লেখো, যদি হচ্ছে বুঝাইতে পারি তো পারলাম, নাইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না, ওইটা হচ্ছে যদি একান্তই সমস্যা থাকে তাইলে নক করো। আচ্ছা আশা করি এটুক বুঝলা নাকি? তো আমরা এটাই ছিল হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের সূত্র। তো এটা থেকে আর একটা ম্যাথ আছে, যদি আর একটু ডিপে যাইতে চাও তাইলে হচ্ছে আর একটা ম্যাথ আমরা দেখতে পারি। ধরো দেখি, যেহেতু শুরুই করলাম দেখি একটু আমরা, দেখো ধরো বললো কি যে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তুমি ভূমির কি করলা, যে এখানে একটা গর্ত কইরা এখানে হচ্ছে একটা স্প্রিং লাগাই দিলা, এই যে। এখন তুমি ধরো 10 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ছাইরা দিলা, বুঝলা কথা? কত কেজি ভরের বস্তু, ধরো হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দিলা। এখন কোশ্চেন আসলো কি, যে হচ্ছে
স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, একটা কোশ্চেন হইতে পারে। তারপর হচ্ছে বলতে পারে যে হ্যাঁ এটাই ধরো আসতে পারে যে হচ্ছে বস্তুটা পড়ার ফলে ধরো এখান থেকে বস্তুটা ছাইড়া দিলে বস্তুটা পড়বে, যে বস্তুটা পড়লে স্প্রিং এর সংকোচন কত হবে, স্প্রিং এর সংকোচন কত, কথা কি বুঝছো? এখন দেখো কোনো একটা বস্তু যখন উপরে থাকে, এই বস্তুটাই যখন উপরে আছে, এর ভিতরে যে শক্তিটা আছে এই শক্তিটা হচ্ছে বিভব শক্তি, মানে হচ্ছে উচ্চতায় যখনই থাকে তুমি জাস্ট ধরে নাও বা মনে করো যে এর ভিতরে কি পরিমাণ শক্তি আছে, বিভব শক্তি। আরও অনেক শক্তি আছে, যেমন হচ্ছে এর উপাদান জনিত শক্তি আছে। তো আমরা অত ডিপে যাব না, আমরা জাস্ট হচ্ছে উচ্চতা জনিত শক্তি মানে বিভব শক্তি আছে। বিভব শক্তির সূত্র কি ছোটবেলায় পড়ছো, যে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এই ইপি যখন লিখবা, এইচ মানে এখানে উচ্চতা, এখানে আর ওই বরকেন্দ্রের সরণ টরণ এড়িয়ে আসবে কখন, শুধুমাত্র যখন হচ্ছে আমরা কূপের ম্যাথ করব বা হচ্ছে ব্লকের ম্যাথ আছে তখন এটা হয় আর কি। তো দেখো তোমার হচ্ছে বস্তুর ভর কত এখানে বলো তো, ওই যে দেওয়া আছে বস্তুর ভর 5 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান কত 10 মিটার উচ্চতায় ছিল, তাইলে বস্তুটার ভিতরে এই পরিমাণ শক্তি আছে, এত জুল নাকি। এখন যদি আমি আদর্শ মাধ্যমটা ধরে নিই, অবশ্যই আদর্শ ধরে আমরা ফিজিক্সের সকল ম্যাথ করি, তাহলে দেখো এখান থেকে যখন ছাড়বো এটা একটা আদর্শ অবস্থায় আছে, এখান থেকে ছাড়লে এর ভিতরে যতটুকু শক্তি ছিল এই শক্তিটা দিয়েই তো এখানে এসে আঘাত করবে না, আর এজন্যই হচ্ছে স্মরণ ঘটবে একটু নাকি। তাইলে আমরা বলতে পারি বিভব শক্তি যতটুকু ছিল এই শক্তিটাই স্প্রিংয়ের স্থিতিশক্তি হিসাবে কাজে ব্যবহৃত হবে, বা বিভব শক্তিটা হচ্ছে কিসে পরিণত হবে, স্থিতিশক্তিতে ব্যবহার হবে। তাইলে আমরা লিখতে পারি এখানে যে ইপিটাই কি হবে আমাদের ডাব্লু হয়ে যাবে, কি হয়ে যাবে এখানে ডাব্লু হয়ে যাবে। তাইলে ও আচ্ছা এখানে কতটুকু হ্যাঁ সংকুচিত হবে এটাই জিজ্ঞেস করছে। তাইলে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু ইপি লিখলাম। তাইলে দেখো ডাব্লু সমান কি জানি স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার, আর ইপি এর মান কত জানছো, বক্স জানছো। তাইলে দেখো আচ্ছা বক্স নামে এটা করি, দেখো তাইলে হচ্ছে এটা 5 ইন্টু 9.8 ইন্টু 10, এটা করলে আসে হচ্ছে এটা করলে আসে হচ্ছে 490 জুল। আচ্ছা তাইলে তুমি লিখতে পারো কি যে এখানে তোমার কত 490 জুল হবে। 2 ওই পাশে গেলে আমার জাস্ট লাগবে কি এখানে এক্স এর মান লাগবে, অবশ্যই এখানে কি এর মান বইলা দেওয়া লাগবে। স্প্রিং দুর্বক ধরো হচ্ছে 980 নিউটন পার মিটার ছিল, ঠিক আছে। তো আমরা এখনো তাইলে সব মান বসাই দেব। দেখো 2 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাইলে কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 490 ইন্টু 2, বা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 490 ইন্টু 2 ডিভাইডেড বাই কে, বা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, স্কোয়ার ওই পাশে গেলে অবশ্যই রুট হয়, এগুলো সব জানো তোমরা। 490 ইন্টু 2 ডিভাইডেড বাই কে এর মান কত জানো 980। দেখো করলে কত আসে 490 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 980, বাপরে 1 চলে আসে। তাহলে রুট ওভার অফ 1 মিনস 1, তাহলে হচ্ছে 1 মিটার স্মরণ করবে, কথা কি বুঝছো? তো এই একটা ম্যাথ আসতে পারে, আশা করি আসলে পারবা। আচ্ছা আমরা তাইলে একটু থিওরি টাইপ জিনিসপত্র দেখি, তাইলে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হবে। কিছু থিওরি টাইপ জিনিস দেখি, আর যারা এই পর্যন্ত বুঝছো আশা করি তাইলে ম্যাথ করতে পারবা। আমরা একটু থিওরি টাইপ জিনিস দেখি। যেমন ধরো তোমার কোশ্চেন আসতে পারে এরকম যে শক্তির নিচে এমসিকিউতে আসছিল একবার যে হচ্ছে নিচের কোনটি শক্তির রূপ নয়। দেখো শক্তির রূপ আছে মোট হচ্ছে 10টা, মোট কয়টা, যে আমরা লিখতে পারি শক্তির রূপ। অনেকে আছে হয়তো ওই বিছনায় শুয়ে শুয়ে ক্লাস করতেছো, আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো হচ্ছে বিছনায় শুয়ে করলে মনে না হয়, তো হচ্ছে একটু উইঠা লেখা রাখো এই জিনিসগুলা। দেখো এটা একটা বইয়ে 9টা ছিল আর একটা বইয়ে 10টা ছিল, মানে আমির হোসেন স্যারের বইয়ে 10টা ছিল, তো আমি এই 10টাই লিখে দিই। দেখো শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ কি কি, এক নম্বরে বলতে পারি হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। 2 নম্বরে হচ্ছে আমাদের তাপ শক্তি, তাপ শক্তি। 3 নম্বরে হচ্ছে আমাদের আলোক শক্তি বা লাইট এনার্জি। 4 নম্বরে হচ্ছে আমাদের
সাউন্ড বা শব্দ শক্তি। 5 নম্বরে বলতে পারি হচ্ছে চৌম্বক শক্তি। সবগুলোর সাথেই শক্তি আছে, ঠিক আছে। 6 নম্বরে বলতে পারি হচ্ছে আমরা তড়িৎ শক্তি। 7 নম্বরে বলতে পারি রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি, রাসায়নিক। তারপর হচ্ছে 8 নম্বরে বলতে পারি পারমাণবিক শক্তি বা পারমাণবিক বা নিউক্লিয়ার এনার্জি, পারমাণবিক শক্তি। 9 নম্বরে বলতে পারি হচ্ছে কি আমরা সৌরশক্তি বা সোলার এনার্জি। আর 10 নম্বরে বলতে পারি হচ্ছে কি যে বায়ু শক্তি। বায়ু শক্তির হচ্ছে আমির হোসেন স্যারের বইয়ে লেখা ছিল, আমার এক স্টুডেন্ট দেখাইছিল, তো এটাই আর কি। আচ্ছা, এই 10টা রূপ তো এখান থেকে আসে যে নিচের কোনটা হচ্ছে তারা অন্য কিছু দিয়ে দিবে। ধরো হচ্ছে বইলা দিল যে নিউক্লিয়ার শক্তি এটা হচ্ছে আমাদের শক্তির রূপ কিনা, বা হচ্ছে বলতে পারে যে আমাদের ঘূর্ণন শক্তির রূপ কিনা, বিভিন্ন একটা দিয়ে দেবে। 3টে এই জায়গা থেকে দেবে, একটা বাইরে থেকে, নিচের কোনটি নয়, এরকম অ্যান্সার জিজ্ঞেস করবে আর কি। তো এই একটা। আরও যদি একটু বেসিক কনসেপ্ট দেখি যে কাজ আমরা যদি চিন্তা করি, কাজ হচ্ছে 3 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক কাজ চিন্তা করা যায়, ধনাত্মক কাজ। তারপর হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে কি শূন্য কাজ। দেখো ধনাত্মক কাজ কখন হবে, যখন এই যে আমরা W=FS cos থিটা চিন্তা করছিলাম না, থিটার ভ্যালুটা যখন 0 বা 0-র থেকে বড় হবে, কি হবে 0 বা 0-র থেকে বড় হবে, এবং 90 এর চেয়ে অবশ্যই ছোট হতে হবে। যদি 90 এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে কাজটা ধনাত্মক হবে। আর যদি হচ্ছে 90 এর চেয়ে বড় হয় আর হচ্ছে থিটার ভ্যালুটা 180 বা 180-র চেয়ে কি হয়, যদি ছোট হয়, তখন এটা ঋণাত্মক কাজ হয়। আর যদি থিটার ভ্যালুটা যদি কত হয়, যদি ডিরেক্ট 90 হয়, তাইলে হচ্ছে কাজ হবে না। যেমন ধরো হচ্ছে এখানে একটা বল ছিল, মেসি আইসা কিক করছে, বলটা হচ্ছে সোজা উপরে উঠে গেল, তাহলে দেখো বল এবং আমাদের বলের সরণের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তো এই যেহেতু 90 ডিগ্রি হয়েছে, তাইলে মেসি আর কোনো টাকা পাইবে না, মানে হচ্ছে মেসি হচ্ছে কি এই কিক করতে কোনো কি শক্তি বা কাজ করে নাই, নাকি? আশা করি এটা বুঝছো। তো এক্সাম্পল আসে মাঝে মাঝে যে হচ্ছে টেবিলের উপর একটা বই রাখা আছে, তো এক্ষেত্রে কোনো কাজ হবে কিনা। দেখো বই রাখলে কি হবে, বই হচ্ছে নিচে একটা বল প্রয়োগ করতেছে আর হচ্ছে সরন্ত হইতেছে না, সুতরাং হচ্ছে এক্ষেত্রে কোনো কাজ হবে না। তো এরকম একটু বই থেকে যদি যাদের বেশি আগ্রহ পড়ার একটু দেখে নিও। আমরা আরেকটা জিনিস দেখি যে কাজ সমান আরেকটা সূত্র লেখা যায়, যে কাজ, এটার একটা ম্যাথও করব, কাজ W= গতিশক্তির পরিবর্তন। এটা একটা এমসিকিউতেও ছিল, গতিশক্তির পরিবর্তন। দেখো কাজ W= কি আমাদের গতিশক্তির পরিবর্তন। যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে হচ্ছে W= লেখা যায় 12 mv² - 12 mu²। কথা কি বুঝছো? তো এটা দিয়েও হচ্ছে একটু উল্টাপাল্টা কোশ্চেন আসতে পারে, তবে চান্স একটু কম, কারণ বোর্ডে গতানুগতিক কোশ্চেন আসে, এগুলো আসে অ্যাডমিশনে মেনলি, যে হচ্ছে এরকম যে সূত্রগুলো তোমরা আমাদের একাডেমিকে আমরা যে ব্যবহার কম করি, ওগুলো অ্যাডমিশনে একটু বেশি আসে, এই আর কি। তাইলে আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি। দেখো আচ্ছা, বললো কি যে দেখো আমাদের একটা গাড়ি ছিল, আমি তো চিত্রের নাম না লিখলে তোমরা বুঝবা না এটা যে গাড়ি, কারণ অনেক সুন্দর ড্রয়িং। আচ্ছা, গাড়িটার ভর হচ্ছে 500 কেজি ছিল, এবং হচ্ছে এর বেগ ছিল, ধরো হচ্ছে এর ভর হচ্ছে কত কেজি, 500 কেজি, আর হচ্ছে এর বেগ, ইনিশিয়াল বেগ বা আদি বেগ ছিল হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটা কত ছিল, 72 কিলোমিটার পার আওয়ার ছিল।
এখন এ হচ্ছে ধরো সামনে একজন বৃদ্ধকে দেখা বা যে কাউরে দেখে, থাক আমি আর কিছু বললাম না, যে কাউরে দেখা ধরো হচ্ছে কি গাড়িটা ব্রেক করছে, মানে এখান থেকে এখানে এসে থামাইছে যেহেতু, তাইলে শেষ বেগ কত হয়েছে? অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হয়েছে বা কিলোমিটার পার আওয়ার, যেটাই বলো, শূন্য তো শূন্যই, শূন্য আসে নাকি? তো আমাদের কতটুকু দূরত্বে গিয়ে থামছে? এটা হচ্ছে 50 মিটার। প্রশ্নটা বাংলায় লেখা ছিল, আমি জাস্ট হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাইলাম। এখন জিজ্ঞেস করছে যে এই গাড়িটা থামানোর জন্য কি পরিমাণ বল প্রয়োগ হয়েছে, বল কত প্রয়োগ হয়েছে। কথা কি বুঝছো? যে একটা গাড়ি ছিল 500 কেজি ভরের, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, এখান থেকে হঠাৎ কইরা ব্রেক করছে, কইরা হচ্ছে 50 মিটার দূরে গিয়ে থামাইলে এটা হচ্ছে আসলে কি পরিমাণ বল প্রয়োগ করে গাড়িটার থামাইছে আর কি, এটাই জিজ্ঞেস করছে। এখন দেখো আমরা জানি কি যে দেখো শুরুতে একটা বেগ আছে, শেষে একটা বেগ আছে, তাইলে আলাদা আলাদা বেগ, মানে আদি বেগ শেষ বেগ, বা আদি গতিশক্তি শেষ গতিশক্তি আমরা একটু কানেক্ট করতে পারতেছি। আবার বলতে পারবো কি, যেহেতু আদি গতিশক্তি শেষ গতিশক্তির সাথে সম্পর্কিত, তাইলে কাজ লিখতে পারবো। তাইলে আমরা লিখতে পারবো এরকম, W ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। কথা কি বুঝছো? তাহলে দেখো তুমি W ইজ ইকুয়াল টু, আরও একটা সূত্র জানো, W ইজ ইকুয়াল টু যদি থিটার মান 0 হয় তাইলে হচ্ছে W ইজ ইকুয়াল টু এফএস সূত্র জানি। কি জানি? W ইজ ইকুয়াল টু এফএস। তাইলে আমরা W এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে এফএস, আর হচ্ছে কারণ এফ কেন লিখলাম, কারণ আমার বল লাগবে নাকি। আচ্ছা এটা নাইলে পরেই করি, যদি তোমাদের একটু কষ্ট হয়, তাহলে ডাব্লুই রাখলাম। এখন দেখো কি কি জানো তুমি, গাড়ি এ জায়গায় ভর ছিল কত? 500 কেজি। এখানে এসে কি ভর কমে গেছে? কমে তো যায় না, গাড়ি তো গাড়িই ছিল, তাইলে হচ্ছে ভর অলওয়েজ কত ছিল? 500 কেজি। আদিবেগ ইউ কত ছিল? আদিবেগ দেখো এই শুরুতে কত ছিল? 72 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা কিলোমিটার পার আওয়ারে রাখলে হবে না, আমরা হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে রাখবো। তাহলে দেখো কিলোমিটার থেকে মিটারে নিতে হলে, মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, কারণ কিলোমিটার থেকে মিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ করবা। আর হচ্ছে ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হলে 3600 দিয়ে ভাগ করতে হয়, মানে 2 বার 60 দিয়ে। যেহেতু পার আছে, সরি গুণ করতে হয়, যেহেতু পার আছে এই জন্য হচ্ছে ভাগ করবা, 60 ইন্টু 60, তাহলে মিটার পার সেকেন্ড। এটা করলে সম্ভবত যা আসে, আমি একটু দেখেই লিখি, এটা হচ্ছে 20 আসে, বুঝলা? তাইলে হচ্ছে এটা ক্যালকুলেটর সবার কাছে আছে, আমার কাছে তো নাই। তো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগ হলো। শেষ বেগ কত জানো বলো তো? গাড়ি এসে থাইমে গেছে, তাহলে বেগ কত হবে? 0। কিলোমিটার পার আওয়ার লিখলেও যা, মিটার পার সেকেন্ড লিখলেও কি একই, 0-র সাথে যা করো সব 0 নাকি। তারপর হচ্ছে সরণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। তাইলে আমরা এখানে সব বসাই দিই। দেখো হাফ লিখলাম, এম এর মান কত? এম এর মান 5000 ইন্টু ভি এর মান হচ্ছে কত? 20-এর উপর, সরি ভি এর মান হচ্ছে আমাদের 0 আর কি, তাইলে এটা 0 লিখলাম। এটা হচ্ছে 0-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ ইন্টু আমাদের হচ্ছে এটা কত? এম এর মান 5000, এটা হচ্ছে 20-এর উপর স্কোয়ার। তাইলে করলে কত আসে? মাইনাস সামথিং আসে। মাইনাস আসে হচ্ছে আমাদের, অবশ্য তারা তো করে নাই, এটা করলে এটা দেখো এটুক তো আমাদের 0 হয়ে যায় না, 0-র সাথে যাই গুণ করবা সব 0, মাইনাস এটুক করলে কত হয় আমরা একটু দেখি, 5000 ইন্টু 0.5 ইন্টু 20-এর উপর স্কোয়ার করলে, সরি 400, বিশাল মান আসে তো। তাহলে এটা করলে হয় হচ্ছে 1 3টে 0 আরও 3টে 0, এত জুল কাজ হয়। এখন নেগেটিভ আসলো কেন বলতে পারো? নেগেটিভ আসছে কারণ দেখো তুমি বাধা দানকারী বল, মানে হচ্ছে বস্তুটা বেশি বেগ থেকে কম বেগের দিকে গেছে, মানে বস্তুটা শেষে থাইমে গেছে, থাইমা যেহেতু গেছে তার মানে এখানে ঋণাত্মক কাজ হয়েছে। তাইলে আমরা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, চাইলে এটাতে কি লিখতে পারো যে, এখন দেখো তাহলে ডাব্লিউ এর মান তুমি পাইয়ে গেলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পাইলা? মাইনাস 6টা 0। এটা ব্যাংক ব্যালেন্স থাকলে ঠিক আছিল নাকি। এখন দেখো ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস 1 2 3 1 2
3। এখন দেখো এস এর মান কত জানো তুমি? মাইনাস 1 2 3 1 2 3 ডিভাইডেড বাই এস। এস হচ্ছে কত? 50। এটা করলে তাদের তো খুব সুন্দর মান আসছে, আমাদের এত বিটখিটি মান আসলো কেন? ও সরি, আমি হচ্ছে গাড়ির ভর 500 ছিল, আমি 5000 দিয়ে ফেলছি, বুঝছো? তোমরা বলো নাই আমাদের, দেখছো এটা হইল? এটা হচ্ছে আমাদের 500 ছিল, বুঝছো? আমি শুধু বললাম, তোমরা কিছুই বললা না, খুবই খারাপ এটা। তাইলে হচ্ছে শূন্য একটা কমবে। শূন্য কেমনে কমাবো? আচ্ছা, তাইলে হচ্ছে এখানেও শূন্য একটা কমবে, এখানে একটা কমবে, ডিভাইডেড বাই হচ্ছে 50, তাইলে হচ্ছে 2000। হ্যাঁ, এবার ঠিক আছে। তাইলে হচ্ছে এটা হচ্ছে 2000 আসে। কত আসে? মানে 2000 নিউটন বল প্রয়োগ করছো নাকি? এখন ঋণাত্মক চিহ্ন দ্বারা বুঝবা কি যে এটা বাধা দানকারী বল। বলবা কি যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায়, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় বাধা দানকারী বল। কথা কি বুঝছো? তো এটাই আর কি। তো এই সূত্রটা একটু দেখে রাখতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে এই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা জাস্ট একটা এমসিকিউ, আমি বইলা দিই, তোমরা একটু মনে রাখো। যে ধরো একটা তক্তা চিনো? আমি তো সবসময় অফলাইনেই পড়াই, তো স্টুডেন্টরে বলছিলাম তক্তা কি, তো স্টুডেন্ট তক্তা চিনে না। তো তোমরাও চিনো কিনা জানি না। ধরো তক্তা হচ্ছে কি, আমাদের আমাদের কাঠ থাকে না, এই যে কাঠ, গাছ তো দেখছো, এই গাছগুলা কাটলে যে পিস হয়, যেটা দিয়ে ফার্নিচার বানায়, ওইটা আর কি। তো একটা তক্তা, একটা বুলেট চিনো? ওই যে জুলাইয়ে যে শেখ হাসিনা হচ্ছে মারছিল আর কি, ওইগুলো আর কি, তার বাহিনী। এই বুলেট হচ্ছে ধরো এমন বেগে নিক্ষেপ করা হইলো যে একটা কাঠই ভেদ করতে পারে, আর কিছু না। ভেদ করার পর সাথে সাথে পইরা যায়। কথা বুঝছো? তো এই বুলেট যদি একটা তক্তারে ভেদ করতে পারে, তাইলে যদি বলে বুলেটের বেগ যদি 4 গুণ করা হয় বা বুলেটের বেগ যদি 3 গুণ করা হয়, তাইলে কতগুলা তক্তা ভেদ করতে পারবে? যে এরকম একটা কোশ্চেন ছিল। যে কোশ্চেনটা আমি লিখি যে একটি গুলি এগুলো সিকিউতে তো ভুলেও আসবে না কোনোদিন, জাস্ট হচ্ছে এমসিকিউটাই দেখাই দিই। একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারলে এর বেগ 5 গুণ করলে কতটি তক্তা ভেদ করতে পারবে? তো তোমার এত কাহিনীর দরকার নেই, এটা একটা ম্যাথ করে করতে হয়। জাস্ট আমি বইলা দিই, যত গুণ বলবে তার সাথে স্কোয়ার করে দেবা, এটার সাথে স্কোয়ার করবা, তাইলে 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। তাইলে হচ্ছে কি লিখবা যে আমাদের হচ্ছে কি 25টা তক্তা ভেদ করতে পারবে। যদি বেগ হচ্ছে আমরা কতটুকু করি, যে 5 গুণ যদি করি, তাইলে হচ্ছে তক্তা ভেদ করতে পারবে কতগুলা? 25টা। আচ্ছা, এরপরে আমি একটু বিভব শক্তির একটু দেখি, জাস্ট বিভব শক্তিটা দেখা। ও আচ্ছা, তোমাদের তো হেলানো তলের ম্যাথ এখনো করানো হয় নাই, ওইটা একটু দেখবো তাহলে। দেখো, আচ্ছা, বিভব শক্তি বা স্থিতিশক্তি দেখো, স্থিতিশক্তি আসলে মূলত 3টা হয় বা 3 ভাবে এটারে ব্যাখ্যা করা যায়, বা 3 প্রকার আর কি। একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। দেখো, যারা মেডিকেলে পড়বা, এই 3 শব্দ যে জায়গায় দেখবে, এগুলো একটু বেশি ভালো করে পড়বা। কারণ হচ্ছে কি, ওই তোমার 3টা এমসিকিউর অপশন থাকে যেহেতু 4টা, তোমার এই 3টে জায়গা থেকে দিবে, আর একটা বলবে, আর একটা অন্য জায়গা থেকে দিয়ে বলবে যে আসলে কি নিচের কোনটা হচ্ছে কি আমাদের সঠিক নয়। তাহলে দেখো, আমাদের স্থিতিশক্তি হচ্ছে কি 3 প্রকার। একটা হচ্ছে কি অভিকর্ষীয় স্থিতিশক্তি, 2 নম্বরে আমরা বলতে পারি কি
যে স্থিতিস্থাপক, স্থিতিশক্তির আর একটা নাম হচ্ছে বিভব শক্তি বলতে পারি, যে আমাদের হচ্ছে কি স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। 3 নম্বরে বলতে পারি কি হচ্ছে আমরা যে তড়িৎ স্থিতিশক্তি বা বিভব শক্তি, বুঝলা? তো এটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, বা আমাদের হচ্ছে কি এনার্জি অফ পোটেনশিয়াল, ইপি বলা হয়, কথা বুঝছো? তো স্থিতিশক্তি হচ্ছে কোনটা? এই যে বললাম বস্তুর উচ্চতা জনিত কারণে যে হচ্ছে বস্তুর ভিতরে শক্তি হচ্ছে কি আমাদের নিহিত হয় বা শক্তি থাকে, এই শক্তিটারই বলবো কি আমরা স্থিতিস্থাপক শক্তি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, ওই হেলানো তলের আমি ম্যাথ করাবো একটু, দেখি আর টুকিটাকি কোনো কিছু আছে কিনা। আচ্ছা আচ্ছা, ক্ষমতা দিয়ে আমি আরেকটা ম্যাথ করাই তোমাদের, তারপর হচ্ছে আমি হেলানো তলে যাই। দেখো, ক্ষমতা হচ্ছে কি কোনো যন্ত্র বা কোনো বস্তুর কাজ করার হারকে, মানে কাজটা যদি সময় দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবো এটাই কি আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে পাওয়ার, এই জন্য এটা পি থেকে লেখা হয়, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ডাব্লিউ বাই টি, মানে হচ্ছে কাজটা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো ওইটাই হচ্ছে কি আমাদের ক্ষমতা। এখন এই যে ক্ষমতাটা কাজের হার, মানে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে, এই একটা সূত্র আছে, বা এটারে লেখা যাবে পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম জি এইচ বাই টি। অবশ্যই এটার সাথে পরিচিত, আমরা কূপের ম্যাথ করছি নাকি, অনেক বড় বড় জিনিসই করে ফেলছি, তো এগুলো আর ছোট জিনিস। তো দেখো তুমি চাইলে এটার এমনও লিখতে পারো, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ এস বাই টিও লেখা যায়। কেন লেখা যায়? কারণ ডাব্লু সমান তো একটা সূত্র ছিল যে এফ এস, ছোটবেলায় তো পড়ছো, 9 10-এও পড়ছো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস। এখন এস বাই টি সমান কি লিখতে পারো? ভি ইজ ইকুয়াল টু, মনে আছে ছোটবেলায় পড়ছো এটাও, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাইলে এটার পি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? যে এফ ভি। কথা কি বুঝছেন? এটা দিয়ে মাঝে মাঝে এমসিকিউ আসে, দেখো। তাইলে হচ্ছে আমরা লিখতে পারবো কি যে পি ইজ ইকুয়াল টু এফ ভি। তো এটা দিয়ে একটা ম্যাথ করি, ধরো হচ্ছে বললো কি যে একটা একটি লিফট ধ্রুব বেগে ধ্রুব বেগটা হচ্ছে কি, আচ্ছা ধ্রুব বেগটা এখানে লিখলে সুবিধা হয়, 0.5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে নিচে পড়তেছিল। ঠিক আছে, মানে একটা লিফট এত বেগে নিচে পড়তেছিল, যেখানে লিফটের ভর ধরো হচ্ছে কত কেজি দিয়ে দিছিল তারা? 500 কেজি। এখন জিজ্ঞেস করছে কি ক্ষমতা কত হবে, ক্ষমতা কত, কথা কি বুঝছো? তাহলে দেখো আমাদের লিফটটা ধ্রুব বেগে পড়ছিল, এই যে বেগ ভি, আর হচ্ছে জিজ্ঞেস করছে যে আমাদের ক্ষমতা কত। তাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ ভি। এখন এখানে কি কোনো বল দেওয়া আছে? বল যেহেতু দেওয়া নাই, এফ ইজ ইকুয়াল টু আমরা সবসময় একটা সূত্র জানি, এম জি ভি, ভি তো ভি। তাইলে হচ্ছে এম এর মান কত? যেহেতু হচ্ছে লিফটের ভর 500 কেজি, জি এর মান আজীবন 9.8, মানে হচ্ছে আজীবন না, এটা তো অবশ্যই পরিবর্তনশীল, সবাই জানো। তো আজীবন বলতে আমরা 9.8 দিয়ে কাজ করি, আদর্শ ধরা হয় আর কি। আর হচ্ছে ভি এর মান কত? এই যে বেগ, কত বেগে? ধ্রুব বেগটা কত? 0.5 মিটার পার সেকেন্ড। এটা বসাইলে কত হয়? কিছু একটা তো আসে হচ্ছে 2450 আসে, 2450 ওয়াট। ঠিক আছে, চাইলে অশ্ব ক্ষমতায় নিতে পারো, চাইলে না নিলেও সমস্যা নেই। তাইলে আশা করি বুঝছো এটা। তো আমরা এরপরে আরেকটা জিনিস দেখি, ও আচ্ছা এখানে আরেকটা লেখা রাখতে পারো যে পি ইজ ইকুয়াল টু, যদি ভেক্টরে লিখতে চাও তাইলে হচ্ছে এফ ভেক্টর ডট ভি ভেক্টর লেখা যায়, বুঝলা? এই স্যাররা চালাকি করে এরকম একটা অ্যাডমিশনের সময় দিয়ে দিতে পারে, বুঝলা? আচ্ছা, আমরা যেটা এতক্ষণ ধরে বললাম যে হেলানো তল পড়বো, ওইটাই পড়বো। তবে মাঝখানে আমার আর একটা টপিক মনে পড়ে গেল, আমি এটা একটু দেখাই তোমাদের। আমি এক্সট্রিমলি সরি, পড়াইতে হচ্ছে বেশি পড়াই ফেলতেছি নাকি।
কিন্তু কি করব বলো, মনে হয় যে এটাও ইম্পর্টেন্ট, না পড়াইলে মনে হয় যে এটা যদি মিস করে যাও তখন বলবা যে স্যারের ক্লাস করছিলাম আর মিস হয়ে গেছে। এটা অবশ্য আমাদের একটা হচ্ছে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের সাথে রিলেটেড আর কি। ধরো হচ্ছে এটা হচ্ছে যে কোনো একটা গ্রহ, এটা কি একটা গ্রহ। তো ধরো এই গ্রহের আমি এই জায়গা থেকে একটা বস্তুরে আমি এই জায়গায় নিয়ে যাব, তাইলে হচ্ছে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে এটা আর কি আমাদের বের করতে বলে। এটা আসছিল একটা বোর্ডে, আমি তোমার বোর্ডটাও বলে দিই। এটা হচ্ছে আসছিল এটা আসছিল যশোর বোর্ড 2023-এ আসছিল, কথা বুঝছো? তো এটা আসে না এমন না, তো আসে। তো আমরা এই যে দেখো গ্রহের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে হচ্ছে একটা বস্তু স্থানান্তর করতে আমার কি পরিমাণ হচ্ছে কি কাজ সম্পন্ন হবে, এ জায়গা থেকে এ জায়গায় নিতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, W = আমরা হচ্ছে জি গ্রহের ভর বড় হাতের এম, এটার ভর হচ্ছে বড় হাতের এম, আর যে বস্তুটারে নিবা ওটা তো ছোট একটা বস্তু, তো এটার ভরে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব, ছোট হাতের এম ইনটু শুরুতে যে জায়গায় ছিল মানে কেন্দ্র থেকে শুরুর অবস্থানটা এটারে আর আই দ্বারা প্রকাশ করব, ইনিশিয়াল অবস্থা আর আই। তাইলে হচ্ছে আমাদের হচ্ছে লিখব কি যে 1/RI - 1/RF, ঠিক আছে? 1/RI - 1/RF। এফ মানে হচ্ছে কি আমাদের ফাইনাল ডিস্টেন্স, মানে হচ্ছে এই কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আর এফ, কথা বুঝছো? তো এটা যদি করি তাইলে হচ্ছে আমাদের যা আসবে আর কি ওটাই হচ্ছে কি স্থানান্তর করতে যতটুকু কাজ আর কি। এটা দিয়ে যশোর বোর্ড একটা কোশ্চেন আসছিল। আচ্ছা আমরা একটা ম্যাথ করি, যশোর বোর্ডে যে আসছিল ওই ম্যাথটাই করি, একটু দেখো। আচ্ছা দেখো প্রশ্নটা ছিল এরকম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 × 10⁸ কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে। গ নাম্বার কোশ্চেন হচ্ছে, আচ্ছা তারা ইনফরমেশন কিছু দিয়ে দিছিল ওইগুলো আমি লিখে দিই। পৃথিবীর ভর, আমি একটু কোশ্চেনটা কারেকশন করে লিখছি শুধু, 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া আছে হচ্ছে 6.4 × 10⁶ মিটার। তারপর হচ্ছে উপগ্রহের ভর, = দেওয়া আছে 1 × 10⁻³ কেজি। আচ্ছা এখন গ নাম্বার প্রশ্ন ছিল যে ভূপৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিতে আমার কি পরিমাণ কাজ করতে হবে। দেখো কাজ হিসাব করেই তো আমরা রকেটে কি পরিমাণ জ্বালানি লোড করবো এটা হিসাব করা লাগবে, তাই না? তো এই জন্য আর কি এটা আমাদের হিসাব করা লাগে। আমরা তাহলে কি করব, যে প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে ওই উচ্চতায় নিতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। এখন দেখো খুবই সিম্পল ম্যাথটা, যে দেখো তুমি একটু পৃথিবী ভিজুয়ালাইজ করো,
যে এটা হচ্ছে পৃথিবী, এটার ভর বড় হাতের এম। তো পৃষ্ঠ থেকে, কোথা থেকে? পৃষ্ঠ থেকে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় নেব নাকি? তো পৃষ্ঠ থেকে যদি নাও, এখানে প্রথমে বস্তুটা ছিল তোমার, এখানে আনছো, তাইলে ইনিশিয়াল ডিস্টেন্স কত হবে? ইনিশিয়াল ডিস্টেন্স পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে, কারণ এটুকু তো পৃথিবীর ব্যাসার্ধ। কথা কি বুঝছো? তাইলে এটা হবে আর আই। এটা কি হবে? আর আই। আর হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা হবে কি আমাদের আর এফ। এটা কি হবে আমাদের আর এফ। কথা কি বুঝছো? সবাই পেজটা লাগাইয়ে জায়গায় আর আই আর আর এফ এর ভিতরে। দুইটা কিন্তু কেন্দ্র থেকে, দুইটা কোত্থেকে? কেন্দ্র থেকে নিতে হবে। কিন্তু আমরা করি কি, একটা নিব এই পৃষ্ঠ থেকে, আর একটা নিব হচ্ছে কি এই দুইটাই পৃষ্ঠ থেকে হিসাব করা। দুইটা পৃষ্ঠ থেকে না, দুইটা কোত্থেকে নিব? আমরা কেন্দ্র থেকে নিব। তাহলে দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো যে এ জায়গার থেকে নিতেছো এই জায়গায়, তাইলে প্রথম যে আর আইটা হবে কি আমাদের ব্যাসার্ধের সমান। আর আই হবে কি ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধটা কত ছিল তোমার? ব্যাসার্ধ ছিল হচ্ছে 6.4 × 10⁶ মিটার। আর এফটা কত? ব্যাসার্ধ তো লাগবেই, সাথে হচ্ছে কি ব্যাসার্ধের পর থেকে, ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায়। তারা বলছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে এত উচ্চতায়, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতাটা তো তারা দিয়ে দিছে নাকি? মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে এই জায়গাটা, এটা দিয়ে দিছে এইচ, এটা হচ্ছে এইচ, এই যে এইচ দিয়ে দিছে তারা। কিন্তু আমার তো এইটুক হইলে হবে না, আমার লাগবে কেন্দ্র থেকে। তাইলে আর এফ সমান বলবো কি আর প্লাস এইচ। আরটা কত? 6.4 × 10⁶। তারপর হচ্ছে আমাদের প্লাস এইচটা কত? এইচ হচ্ছে তারা বলে দিছিল কত? ওটা হচ্ছে 3 × 10⁸ ছিল। এত বেশি? আচ্ছা 8, যা বলছে তাই, আমাদের কিছু হাত নেই এখানে। 10⁸ কিলোমিটার, সরি 4 ছিল, এটা আমি ভুল লিখছি, এটা 4 হবে। এত কিলোমিটার, তো কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। তাইলে কত হবে? 3 × 1000 দিয়ে গুণ করবা নাকি? তাইলে এটা 4 ছিল, 10⁴ কিলোমিটার। তাইলে 1000 দিয়ে গুণ করলে 10⁻⁷ হচ্ছে আমাদের 7 হবে, 7 মিটার। তাইলে এটার সাথে কি করবা? 3 × 10⁷ যোগ করে দেবা। আর আই আর এফ পাইছো। এখন দেখো পৃথিবীর বর বড় হাতের এম 6 × 10⁻24 দেওয়া আছে। এই যে পৃথিবীর বর আমাদের হচ্ছে 6 × 10⁻24, আর হচ্ছে ছোট হাতের এম যারে নিছো, কারে নিছো? স্যাটেলাইট রে। স্যাটেলাইটের ভর কত? এই যে দেখো, স্যাটেলাইট মানে উপগ্রহ, কত আমাদের হচ্ছে 1 × 10⁻³ কত? 3 কেজি। আর জি এর মান আমরা আজীবন জন্মের পর থেকেই জানি। কি জানি সেটা? আমাদের 6.673 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, সরি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে দেখো, তুমি এখন সূত্র বসাবা কি? W হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম 1/RI এর উপর স্কোয়ার মাইনাস 1/RF এর উপর স্কোয়ার। তাহলে হচ্ছে জি এর মান 6.673 × 10⁻11 ইন্টু বড় হাতের এম 6 × 10⁻24 ইন্টু ছোট হাতের এমটা কত? 1 × 10⁻³ ইন্টু আর আই। এটা কত? জাস্ট সব মান বসাই দেবা, একটু বড় বড় মান তো। 6.4 × 10⁻6 এর উপর স্কোয়ার করা লাগবে, মাইনাস 1/, এই টোটালটা, এই যে টোটালটা এর উপর স্কোয়ার করবা। এটা বক্স দিলাম, ঠিক আছে? তো করলে কত আসে? আমি জাস্ট মানটা লিখে দিই। এটা করলে 5.16 × 10⁻, আমাদের 10 জুল আসে। বুঝলা কথা? তো এটা হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে বা অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ আর কি, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আমরা বের করব। আর ছোট্ট ছোট্ট দুই একটা টপিক দেখাবো আমরা, হেলানো তলটাই দেখে নিই এখন, তারপর আবার কিছু থিওরি জিনিসপত্র দেখব। আশা করি বুঝছো। আবার একটু বলি যে পৃথিবী ছিল এটা, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিছি এ জায়গায় নাকি? তাইলে এখন দেখো, তুমি কেন্দ্র থেকে আগে যতটুকু দূরত্বে ছিল বস্তুটা, ওটা হচ্ছে আর আই। তারপর হচ্ছে পরবর্তীতে যেখানে নিছো ওটাও কেন্দ্র থেকে ডিস্টেন্স হিসাব করা লাগবে, এটা হচ্ছে আর এফ। তাইলে আর এফটা হবে কত? আমাদের ব্যাসার্ধ প্লাস উচ্চতা, এই যে ব্যাসার্ধ প্লাস উচ্চতা লিখছি নাকি? আর বড় হাতের এম হচ্ছে যে গ্রহটা ছিল তার বর, এই জন্য গ্রহের বর লিখলাম। ছোট হাতের এম হচ্ছে কি আমাদের
যারে নিচি, কারে নিচি? স্যাটেলাইটের উপর। আর হচ্ছে জি এর মান আমরা হচ্ছে জন্মান্তর থেকে জানি, তো এটা। আর হচ্ছে কৃতকাজের সূত্র, এটা বসাই দিছি, শেষ নাকি? তোমার কোনো কাজ নেই, সব কাজ করবে কে? ক্যালকুলেটর। আমরা তাইলে একটা টপিক দেখি, যেটা হেলানোতল অনেকবার বইলা ফেলছি, দেখি ছোট্ট একটা টপিক। আচ্ছা, প্রশ্নটা আমরা একটু কারেকশন করি। বোর্ডেরই একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে কুমিল্লা ও সিলেট বোর্ড 2024-এ আসছিল। আমি এটাই করাই, তাইলে হচ্ছে বেশি তোমাদের কানেক্ট করতে সুবিধা হবে। কারণ হচ্ছে থিটার একটা ব্যাপার স্যাপার আছে, তো ওইটা এমন ছিল কোশ্চেনটা। তো এটা হচ্ছে এস বিন্দু, মাঝখানে দুইটা বিন্দু ছিল, একটা হচ্ছে আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে ও পি। তো আমাদের তারা বইলা দিছে যে পি কমা কিউ কমা আর এর উচ্চতা যথাক্রমে 50, 20 আর হচ্ছে 10 মিটার, ঠিক আছে? আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা বলে দিছে 30 ডিগ্রি, কথা বুঝছো? আর হচ্ছে বস্তুর ভর হচ্ছে কত? 5 কেজি। তারা বলছে যে সবগুলো বিন্দুতে শক্তি সমান কিনা। গ নাম্বার কোশ্চেনে ছিল কি যে পি কমা কিউ কমা আর বিন্দুতে মোট শক্তি কত, ঠিক আছে? তো এই ম্যাথগুলো করার জন্য একটাই কনসেপ্ট কাজে লাগবে। ওই কনসেপ্টটা যদি বুঝো তাইলে এই টাইপের যত ম্যাথ আছে সব পারবা। জাস্ট হচ্ছে আমি একটা চিত্র এঁকে বুঝাই দিই। ধরো হচ্ছে, তো এরকম ছিল, এখানে একটা ধরো বস্তু আছে, তাইলে বস্তু এটা তো নিচের দিকে নামতে থাকবে, তাইলে নিচের দিকে কি ত্বরণে নামবে ওইটা আমরা বের করতে পারবো। দেখো, এর নিচ বরাবর ত্বরণ কাজ করে হচ্ছে জি। কতটুকু কাজ করবে? জি। এটা যদি থিটা হয়, তাইলে এই তল বরাবর যদি লম্ব আঁকি, এই কোণটাও হবে কি? থিটা, একান্তর কোণ অনুসারে। তাইলে এটা যদি থিটা হয়, তাইলে থিটা যেদিকে থাকে ওই দিকে হবে আমাদের জি কস থিটা। কি হবে? কস থিটা। আর তল বরাবর যে ত্বরণটা কাজ করবে এটা হবে আমাদের জি সাইন থিটা। কথা কি বুঝছো? তাহলে বস্তুটা নিচে যে ত্বরণে নামবে ওই ত্বরণটা কত? জি সাইন থিটা। শুধু এটুক জানলেই হবে, কোনো একটা বস্তু যদি নিচের দিকে গড়াইয়ে পড়ে, কি ত্বরণে গড়াইয়ে পড়বে? জি সাইন থিটা। এখন যদি বলে কি বলে নিচে নামবে, তাইলে বলবো কি আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ। তাইলে এম এর মান তো এই জায়গা থেকে বসাই দিবা। কথা বুঝছো? জাস্ট এটুক যদি বুঝো তাইলে এই ম্যাথটা করতে পারবা। পি বিন্দু তো ইজি, এটা পারবা। আমি হচ্ছে কিউ আর কিউ বিন্দুটা দেখাই দিই আর পিটাও দেখাই দিই, তাইলে তোমরা পুরোটাই পারবা। দেখো, তাইলে আমাদের বলছে কি যে পি বিন্দু থেকে বস্তুটা ছাইরা দিছি, কিউ বিন্দুতে, আর বিন্দুতে, এস বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে আমাদের গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয় করবো। মোট শক্তি বলতে বোঝায় গতিশক্তি আর বিভব শক্তি। তাইলে দেখো, পি বিন্দু থেকে যেহেতু বস্তু ছাড়ছি, এখানে ইনিশিয়াল পয়েন্টে বেগ শূন্য থাকে। ইনিশিয়াল পয়েন্টে কি থাকবে? আমাদের বেগ শূন্য। সুতরাং হচ্ছে আমরা বলতে পারবো পি বিন্দুতে এর কোনো কি ছিল না? বেগ ছিল না। সুতরাং এখানে গতিশক্তি শূন্য হবে। তাহলে আলাদা আলাদা বিন্দুর ক্ষেত্রে করব। পি বিন্দুর ক্ষেত্রে কি লিখতে পারবা? তুমি আলাদাভাবে গতিশক্তিও নির্ণয় করবা, বিভব শক্তিও নির্ণয় করবা। তাইলে লিখবা গতিশক্তি তুমি জানো যে ভি কত? এখানে 0 মিটার পার সেকেন্ড, কারণ শুরুতে একদম বেগ কখনোই থাকে না, শূন্য। তাইলে হচ্ছে এম এর মান তো জানি, কত কেজি বলছে? 5 কেজি। তাইলে ই কে ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, লিখলা হাফ, লিখলা এম 5, ভি এর মান 0-র উপর স্কোয়ার, দ্যাট মিন 0 জুল। এখন আমরা পি বিন্দুর ক্ষেত্রে কাজ করতেছি, পি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তিটা কত হবে? বিভব শক্তি হচ্ছে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম জি এইচ হওয়ার কথা না, নাকি? এখানেই হচ্ছে কাহিনীটা। আমাদের হচ্ছে অবশ্য পি বিন্দুতে তো গতিই নেই, তাইলে হচ্ছে এখানে আমাদের জিটাই হবে হচ্ছে কি এম জি এইচই হবে না, এখানে সমস্যা নেই, এটা হচ্ছে এম জি এইচই হবে। তাইলে হচ্ছে আমরা লিখতে পারি কি
এম হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু কতটুকু উচ্চতায় আছে, এই যে দেখো পি বিন্দুর উচ্চতা কত বলছে 50, তাহলে এইচ ছিল এখানে কত 50 মিটার, তাইলে কত হবে এখানে সব যদি করো তাহলে কত আসে আমাদের 5 ইন্টু 9.8 ইন্টু 50 করলে আসে হচ্ছে 245 জুল। তাইলে অতএব বলতে পারবো কি কোন বিন্দুর ক্ষেত্রে কাজ করতেছি, পি বিন্দুর ক্ষেত্রে, অতএব পি বিন্দুতে মোট শক্তি E ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইপি প্লাস ইকে। তাইলে হচ্ছে ইপিটা কত জানছো 2450 প্লাস হচ্ছে 0, দ্যাট মিনস হচ্ছে 2450 জুল। আচ্ছা আমি কিউটা যখন করব তাইলে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। জি ছোট্ট একটা বিরতির পর, আচ্ছা দেখো আমরা এখানে কিউ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি আর বিভব শক্তি বের করব, তো আগে গতিশক্তিটা দেখি। তো গতিশক্তির আমরা এম তো জানি, এম হচ্ছে কত ছিল আমাদের বইলাই দিছিল, এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5 কেজি। এখন ভিটা লাগবে এখানে আমাদের। এখন ভি বের করার ক্ষেত্রে কি করবা, যে আমরা উপর থেকে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছি এটা, আর হচ্ছে আমরা কার কারণে নিচে নামছি ওইটা। তাহলে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা সূত্র জানি, ইউ স্কোয়ার প্লাস 2GS। এখানে এস হবে কি, এস হবে উলম্ব সরণ। দেখো উলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছি আমরা 30 মিটার। তাইলে হচ্ছে দেখো আদিবেগ অবশ্যই কত ছিল, যেহেতু আমাদের উপর থেকে আসছে, উপর থেকে বস্তুটা স্থির ছিল, তাহলে আদিবেগ হচ্ছে 0 ছিল, 0-এর উপর স্কোয়ার করলেও 0, প্লাস 2 ইন্টু জি এর মান ছিল 9.8, আর হচ্ছে এস, এস হবে অলওয়েজ কি আমাদের উলম্ব সরণ। তাহলে উলম্ব সরণ কতটুকু ছিল, উলম্ব বরাবর আমাদের 30 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাইলে এটা হবে কত আমাদের 30। তাহলে দেখো টোটালটা করলে কত আসে, আমরা 2 ইন্টু 9.8 ইন্টু 30, এটা করলে আসে হচ্ছে আমাদের 588 আমাদের মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার হবে, কারণ দেখো ভি এর উপরে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার হইলো। আচ্ছা এখন সব বসাই দাও, তাহলে লিখতে পারি কি হাফ ইন্টু এম এর মান 5 ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু কত পাইছো 588, তাহলে কত আসে, আমি এটা যদি করি তাইলে আসে হচ্ছে ইন্টু 5 ইন্টু 0.5 আসে হচ্ছে 1470 জুল। এখন দেখো তোমার আবার কি লাগবে, এই কিউ বিন্দুর বিভব শক্তিও লাগবে। এখন কিউ বিন্দুর যদি বিভব শক্তি চিন্তা করো, বিভব শক্তি কি বলছিলাম একটু আগে, বিভব শক্তির ক্ষেত্রে আমাদের নিচ থেকে কতটুকু উচ্চতায় আছে ওইটা হিসাব করা লাগবে। তাহলে দেখো কিউ বিন্দুর বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাইলে হচ্ছে এমটা কত, এম জানি, এইচ হচ্ছে কি নিচ থেকে কতটুকু উচ্চতায় আছে। দেখো কিউ বিন্দুতে নিচ থেকে কতটুকু উচ্চতায় আছে 20 মিটার উচ্চতায় আছে, তাইলে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এখানে 20 মিটার হবে, আর হচ্ছে এম এর মান জানি 5 ইন্টু তাহলে 9.8 ইন্টু হচ্ছে এইচ এর মান 20, করলে কত আসে 5 ইন্টু 9.8 ইন্টু 20, তাইলে হচ্ছে এটা আছে 980 জুল। তাইলে অতএব লিখতে পারি যে কিউ বিন্দুর মোট শক্তি ই ইজ ইকুয়াল টু, আমরা দুইটা যোগ করে দেব, যে ইপি প্লাস হচ্ছে কি আমাদের ইকে। তাইলে ইপিটা কত, ইপি হচ্ছে 980, ইকেটা কত, ইকে হচ্ছে 1470, টোটাল করলে কত আসে, অবশ্যই এটাই আসবে 2450 আসার কথা, দেখি আমরা। তাহলে হচ্ছে 1470, তাহলে 2450 আসে। যদি দেখো দুইটা সেম আসে তাহলে বুঝবো হয়েছে, আর যদি দেখো সেম আসে না তাহলে বুঝবো অবশ্যই কি করছো, তুমি ম্যাথ ভুল করছো। তাহলে আমরা এটা কি করতে পারি, কিউ বিন্দু বের করে ফেললাম। সিমিলারলি হচ্ছে আর বিন্দু বের করব। আর বিন্দুর ক্ষেত্রে উলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তারা বইলেই দিয়েছে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10 মিটার। তো এটা যদি 10 মিটার হয় এই ডিস্টেন্সটা কত 10, তাইলে এই ডিস্টেন্সটা হবে কত আমাদের 50 মাইনাস 10, দ্যাট মিনস 40। তাইলে ওইখানে এস এর জায়গায় 40 লিখবা, আর হচ্ছে আমরা যখন অভিকর্ষজ ত্বরণটা নির্ণয় করব জি এর জায়গায় কত লিখবো 10 লিখবো। জাস্ট এটুকুই হচ্ছে কি আমাদের পার্থক্য। তাইলে আশা করি আর বিন্দুটা তোমরা পারবা। তাইলে আমি আশা করি হেলানো তলের জিনিসটা বুঝলে। আচ্ছা তাইলে বলতে পারো যে আগে যে আমরা এই অভিকর্ষজ ত্বরণের একটা হচ্ছে তল বরাবর ত্বরণ আর একটা হচ্ছে উলম্ব বরাবর ত্বরণ, এটা কেন বের করছিলাম, এটা আসলে কাজে লাগে। আমি একটু হচ্ছে আগেই করাই ফেলছিলাম, এটা কাজে লাগে যদি কখনো তোমারে জিজ্ঞেস করে যে তল বরাবর কত ত্বরণে নিচে পড়ছিল বা নিচে কত ত্বরণে গড়াই পড়ছিল, তখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব, এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। কথা বুঝছো?
সরি জি সাইন থিটা। আর হচ্ছে এই আমাদের হচ্ছে হেলানো তলের যে ম্যাথ আছে এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে না। তো এটা হচ্ছে আমাদের যদি জিজ্ঞেস করে যে তল বরাবর কত ত্বরণের নিচে পড়ছে অথবা তল বরাবর কি বলে নিচে পড়ছে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ ব্যবহার করবো, ওই জায়গার এটা হবে এই জায়গা থেকে। আশা করি এটা বুঝছো। তাইলে আমরা ছোট্ট একটা টপিক দেখা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। টপিকটা হচ্ছে কি যে ইকে ইকুয়াল টু আমরা কি জানি লিখতে পারি, ইকে ইকুয়াল টু লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো তুমি এখানে লিখতে পারো কি হাফ, আমি উপরেও একটা এম বেশি লিখলাম আর নিচেও একটা এম বেশি লিখলাম, উপরে নিচে তো একই কাজ করা যায়, তাইলে হচ্ছে আমরা উপরে কি লিখতে পারি দেখো তো, হাফ ইন্টু এম আর এম গুণ করলে কি হবে এম স্কোয়ার আর ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এম। তাহলে দেখো উপরে কি লেখা যায় আমাদের এম ভি আমাদের হচ্ছে এম ভি হোল স্কোয়ার লিখতে পারি আর নিচে হচ্ছে এম আর এই যে 2 ছিল 2। এখন দেখো আমরা আরেকটা সূত্র জানতাম না, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম ভি নাকি, তাহলে পি ইজ ইকুয়াল টু যদি এম ভি হয় আমাদের পি ইজ ইকুয়াল টু এম ভি, তাইলে এই এম ভি এর পরিবর্তে আমরা পি লিখে দিতে পারি, তাহলে পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাইলে এটাও একটা সূত্র আছে আমাদের ইকে এর সূত্র, এটাও একটু মনে রাখবা কারণ এখান থেকে আমাদের এমসিকিউ করা লাগে। আর একটা গ্রাফ আছে ওই গ্রাফটাই আমরা দেখব। তাহলে দেখো যদি হচ্ছে আমাদের ইকে ধ্রুবক থাকে আর ভরের সাথে যদি ভরবেগের সম্পর্ক জিজ্ঞেস করে তখন হচ্ছে গ্রাফ কেমন হবে, বা যদি হচ্ছে আমাদের ভর ধ্রুবক থাকে কোনটা কি গ্রাফ হবে ওইটা একটু দেখব। ধরো হচ্ছে ইকে আর এম এর ভিতরে সম্পর্ক জিজ্ঞেস করলো, ইকে ভার্সেস হচ্ছে কি আমাদের এম, এর গ্রাফটা কেমন হবে। তাহলে দেখো ইকে আর এম যেহেতু আছে তাইলে ধরে নিবা পি এখানে ধ্রুবক, পি কি আমাদের ধ্রুবক মানে নাই। তাহলে দেখো কে কে রইলো, ই কে রইলো আর হচ্ছে নিচে এম রইলো, উপরে কিছু নাই তাইলে নিচে এম, এখানে মাঝখানে একটা প্রপোর্শনাল চিহ্ন দিবা। তাহলে দেখো এদের ভিতরে সম্পর্ক কেমন, আমরা হ্যাঁ তো ইকে আর হচ্ছে এম এদের ভিতরে সম্পর্ক কেমন হয় আমাদের হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে আমরা লিখতে পারি যদি গ্রাফ হয় যে এম ভার্সেস হচ্ছে কি ইকে, তাহলে এর সম্পর্ক হবে কেমন ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে নিচের দিকে গ্রাফ আসবে, কারণ দেখো নিচে থাকলে ব্যস্তানুপাতিক আর উপরে গুণ আকারে থাকলে হচ্ছে কি আমাদের সমানুপাতিক। এখন ধরো যদি হচ্ছে আমাদের ইকে এর সাথে পি এর সম্পর্ক আসে, ইকে এর সাথে কার সম্পর্ক পি এর, তাইলে যখনই আমরা পি লিখবো নিচেরটার মনে মনে লিখবো না, তাইলে রইলো কি দেখো তো যে ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তো আমরা এটা দিয়ে আসলে গ্রাফ বুঝবো না, আমরা গ্রাফ কেমনে আঁকবো দেখো এ স্কোয়ারটা অপর সাইডে গেলে কি হয় রুট হয়ে যায় না, তাহলে দেখো লেখা যায় ইকে প্রপোর্শনাল টু পি। এই কন্ডিশন দিয়ে আমরা গ্রাফ আঁকবো। যেমন গ্রাফটা কেমন হবে, ধরো এক পাশে পি দিলা এক পাশে ইকে দিলা, তো সবসময় মাথায় রাখবা রুট যে পাশে আমাদের হচ্ছে কি গ্রাফের কার্ভ ওই পাশে হবে। তাহলে রুট কোন পাশে, রুট হচ্ছে ইকে এর পাশে, তাহলে গ্রাফের কার্ভ কোন পাশে হবে ইকে এর পাশে, এই যে ইকে এর পাশে। দেখো গ্রাফটা যাওয়ার কথা ছিল কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক বলতে কি বোঝায় মানে হচ্ছে সমান হারে বাড়বে, যেমন ইকে আর পি সমানুপাতিক মানে এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু রুট থাকার কারণে কি হয়েছে এই গ্রাফটা হচ্ছে কিসের মতো হবে আমাদের, গ্রাফটা হবে কি ইকের দিকে, যার দিকে রুট তার দিকে গ্রাফটা বাঁকবে। যদি হচ্ছে আমরা পি আর এম এর ভিতরে সম্পর্ক চিন্তা করি দেখো তাইলে কি করবা তুমি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আমি হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এমন লেখা যায় না যে ই কে টু এম লেখা যায়। তাইলে দেখো যেহেতু পি আর এম এর ভিতরে সম্পর্ক স্থাপন করবো তাইলে ই কে রে বাদ দিয়ে দিবা, তাহলে থাকবো কি পি স্কোয়ার প্রপোর্শনাল টু এম। এখন দেখো তাইলে রুট কোন দিকে যাবে, পি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এম নাকি, তাইলে হচ্ছে আমাদের রুট ওভার অফ যেহেতু এম, রুট যেদিকে আছে কার্ভ বাঁকবে ওদিকে, তাইলে আমরা ধরো এক পাশে এম দিলাম আর এক পাশে কি দেব পোটেনশিয়াল বা হচ্ছে পি, তাইলে হচ্ছে কার্ভটা কোন দিকে বাঁকবে যেদিকে যাওয়ার কথা ছিল, কি যেহেতু সমানুপাতিক যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু সোজা না গিয়ে কি হবে এম এর দিকে বেঁকে যাবে। কথা কি বুঝছো? তো এই চ্যাপ্টারে এই খুঁটিনাটি মোটামুটি যা যা লাগে আমাদের সিকিউতে আসার মতো মোটামুটি সবই দেখছি। আর একটা ছোট্ট একটা টপিক আছে সেটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা বা হচ্ছে আমাদের কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্যটা কি, যে ধরো আমরা শক্তি কি করতে পারি না, সৃষ্টিও করতে পারি না,
শক্তি হচ্ছে কি ধ্বংসও করতে পারি না, শক্তিরা জাস্ট কি করতে পারি এক স্থান থেকে বা এক রূপ থেকে অন্য রূপে নিতে পারি। যেমন ধরো হচ্ছে আমরা এই যে লাইট জ্বালাইতেছি বা হচ্ছে এই যে লাইট জ্বলতেছে এই বা হচ্ছে এই বোর্ড চলতেছে, এটাকে আমরা বিদ্যুৎ শক্তিরে আলোক শক্তিতে রূপান্তর করলাম। অথবা হচ্ছে এই যে বিদ্যুৎটা আসলো থেকে বলতে পারি হচ্ছে কি আমরা টারবাইন ঘুরাইছি, তো ওইটা যান্ত্রিক শক্তিরে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। বাট আমরা কি করতে পারি না, কখনো শক্তি সৃষ্টি করতে পারি না বা শক্তিটা কি করতে পারি না, ধ্বংস করতে পারি না। এই শক্তির রূপান্তরটা আছে, এটা একটু দেখে নিও। তাইলে এই চ্যাপ্টারে আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সট অন্য আর একদিন অন্য আমাদের হচ্ছে কি কোনো চ্যাপ্টারে কথা হবে। আসসালামু আলাইকুম।